আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, এই গল্পের সিজন 1 আগে আপলোড করেছিলাম। আপনাদের সবার রিকোয়েস্টে সিজন 2 নিয়ে হাজির হলাম। যারা সিজন 1 দেখেননি তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে সিজন 1টা দেখে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। তাহলে সিজন 2 শুরু করা যাক। 6 বছর পর। খবরদার আমার কাছে আসবেন না, বলে দিলাম। আমি কিন্তু চিৎকার করব। দু কদম পেছাতে পেছাতে ভয়ে ভয়ে কোনো রকম কথাগুলো বলল ভীতু সন্তুষ্ট মেয়েটি। তার গলার শুকিয়ে প্রায় কাঠ হয়ে গেছে। অপরদিকে সামনে থাকা কালো লম্বা হুটি ও কালো ডেমিন জিন্স পরিহিত লম্বা চওড়া ও বলিষ্ঠ দেহের সুদর্শন যুবকটি ঘাড় সামান্য কাত করে মুখে টেবিল স্মাইল নিয়ে এক কদম করে মেয়েটির দিকে সামনে এগোচ্ছে। তরুণী মেয়েটা যতটা পেছাচ্ছে পুরুষটি ঠিক ততটাই মেপে মেপে তার কাছে এগোচ্ছে। হঠাৎ মেয়েটির খুব কাছ ঘেঁষে দাঁড়ালো যুবকটি। ভয়ে উত্তেজনায় মেয়েটির চোখ মুখ খিচে বন্ধ করে নিল। যুবকটির উত্তপ্ত নিঃশ্বাস প্রশ্বাস তার নাকে মুখে আছড়ে পড়ছে। মেয়েটির ভয়ার্ত চেহারা দেখে যুবকটা বাঁকা হাসলো। এরপর দেয়ালের দুপাশে নিজের দু হাত রেখে মেয়েটিকে বাহুবন্দি করে তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে হাঁকশির স্বরে বলতে লাগলো। Why are you so afraid of me, addiction? I am your crazy lover. I love you so hard, baby. I love you so hard, baby. খুব ভোরে তৃতীয়বারের মতো এই ভয়ঙ্কর স্বপ্নটা দেখে ঘুম থেকে ধরফরিয়ে উঠে বসল তানভি। স্বপ্নে দেখা মেয়েটি যে সেটা বুঝতে তার দেরি হলো না। তবে যুবকটিকে সে চিনতে পারেনি, কারণ তার মুখ অন্ধকার আবরণে ঢাকা ছিল। প্রচণ্ড জোরে জোরে নিঃশ্বাস নিয়েছে তানভি। সারা শরীর ঘামে ভিজে একাকার হয়ে গেছে। পাশে তার বোন তাসা নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছে। সেই দিকে এক পলক তাকিয়ে বেডসাইড টেবিল থেকে এক গ্লাস পানি ঢক ঢক করে পান করলো সে। এরপর কিছু দোয়া দরুদ পরে বুকে ফু দিয়ে কিছুক্ষণ বসে রইল। ফজরের আজান কানে আসতেই ওয়াশরুমে গিয়ে অজু করে নামাজ আদায় করে নিল সে। তারপর নিজের মনকে বুঝিয়ে নিল ওইটা কেবল তার একটা দুঃস্বপ্ন ছিল, আর স্বপ্ন কখনো সত্যি হয় না। এমন অপ্রত্যাশিত কিছুই তার জীবনে ঘটবে না। তানভি, বোন আমার, এবার উঠে পড় প্লিজ। কাত অবধি থাকা কমফর্টটা সম্পূর্ণ মাথা মুড়িয়ে নিল তানভি। আরাদিয়া নামক 25 বছর বয়সী যুবতী, তার বোন তাসা। এলিগিয়া বিরক্ত হয়ে তার কমফর্টার টেনে নিয়ে আসলো। তানভি বিরক্ত মুখে উঠে বসে বলল। এটা কি করলি তাসা? আমাকে ভালোভাবে ঘুমাতে দে বলছি। তাসা কোমরে হাত গুজে কর্কশ স্বরে বলল। অনেক হয়েছে তোর ঘুমানো। ঘড়িতে সময় দেখেছিস কয়টা বাজে? আজকে না তোর চাকরির ইন্টারভিউ দিতে যাওয়ার কথা? তানভি এবার ভাবলো তানভি এবার ভালো মতো উঠে বসলো। পাশের টেবিল থেকে চশমা পরে নিয়ে চিন্তিত কণ্ঠে বিড়বিড় করে বলতে লাগলো। আসলেই তো, আমি একদম ভুলে গিয়েছিলাম। তারপর দেয়াল ঘড়ির দিকে তাকাতেই তার মাথায় হাত পড়ে গেল। বিভ্রান্ত কণ্ঠে তাসাকে উদ্দেশ্য করেই বলতে লাগলো। সকাল 8টা বেজে গেছে আর তুই আমাকে এখন ডাকছিস? একদম আমার দোষ দিবি না বলে দিলাম। আমি সকাল 7টা থেকে তোকে ডেকে যাচ্ছি, কিন্তু তুই তো গরুর মতো এতক্ষণ যাবৎ ঘুমোচ্ছিলি। তোর জন্য আমার আর্ট এক্সিবিশনে লেট হয়ে যাচ্ছে। ঝটপট উঠে রেডি হয়ে নে। তানভি তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে চলে গেল। সে চলে যেতেই তাসা দীর্ঘশ্বাস ফেলে নিজেও রেডি হতে চলে গেল। ইটালির মিলান শহরের একটি ডুপ্লেক্স বাড়িতে বাবা মা বোন আঙ্কেল এবং তার দু ছেলের সাথে একসাথে থাকেন তানভি আরাদিয়া। তার যমজ বোন তাসা এলিগিয়া। তানভীর কাছে অতীত শুধুমাত্র একটা সাদা পৃষ্ঠার মতো, কারণ অতীতের কোনো কিছুই তার মনে নেই। তার স্মৃতি শুধু আজ থেকে 6 বছর আগে পর্যন্ত বর্তমানটুকুই মনে রয়েছে। তার সাথে থাকা মানুষগুলো তাকে যা বলেছে সেটাই অপকটে বিশ্বাস করেছে সে। বাবার পঙ্গুত্ব, মায়ের মানসিক অসুস্থতা, বোনের বিষণ্ণতা তাকে মাঝে মাঝে ভাবালেও সেসব খুব একটা পাত্তা দেয় না সে। অপরদিকে তাদের আঙ্কেল আজহারুল মাঝহার এবং তার দুই ছেলে সায়ন এবং রায়ান শুরু থেকেই বেশ হাসি খুশি। তাদেরকে নিজের পরিবার ভেবে একটা চিরজীবন পাড়ি দিচ্ছে তানভি। কখনো নিজের অতীতের ব্যাপারে জানার চেষ্টাও করেনি।
আজ মিনালের একটি নামি দামি কোম্পানিতে চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছে তানভি। তার পরনে ব্ল্যাক টি শার্ট, ব্ল্যাক জিন্স এবং ডার্ক ব্রাউন কালারের একটি অফার কোট, মাথায় ইউনাইটেড ক্যাপ, কাত অবধি ব্যাঙ্গস হেয়ার কাট করা, ব্রাউন চুলগুলো কারো করে রাখা। খাবার টেবিলে এসে মুখে কোনো রকম একটা পাউরুটি ঢুকিয়ে বের হয়ে যেতে নেই তানভি। তার মা শাহানা বেগম রুষ্ট কণ্ঠে বলে উঠলেন, এইটা কেমন আচরণ তানভি? ভালো মতো খাবারটা শেষ করে যা বলছি। তানভি ব্যস্ততা দেখেই বলল, এমনিতেই প্রচুর লেট হয়ে গেছে আম্মু, পরে দেরি হয়ে গেলে ইন্টারভিউয়ের টাইমসই শেষ হয়ে যাবে। তাশা নিজের স্ট্রেট করা দীঘল কালো চুলগুলো ক্লাসার দিয়ে আটকে দিয়ে পাউরুটি চিবোতে চিবোতেই বলল, আমারও তো আর্ট এক্সিবিশন আছে, আমি তোর মতো এমন করে লাফাচ্ছি? তানভি কিছু বলার আগে সায়ন খাওয়া শেষ করেই বলে উঠল, আচ্ছা, এত কথার দরকার নেই। আমি বরং তানফিকে ওর অফিসে পৌঁছে দিচ্ছি। গাড়িতে যেতে যেতে ব্রেকফাস্টও করিয়ে দেব না হয়। তানভি খুশি হয়ে বলল। গুড আইডিয়া। তাড়াতাড়ি চলো সাইন ভাইয়া। সায়ন হাসি মুখে তানভীকে নিয়ে বেরিয়ে গেল। ওরা চলে যেতেই তাশা, শাহানা বেগম এবং সাদ্দাম আলম এক দীর্ঘশ্বাস নিলেন। রায়ান খাবার খেয়ে উঠে যেতে তাশাকে উদ্দেশ্য করেই বলল, তোমার খাবার খাওয়া শেষ হলে আমাকে একবার নক করো, আমি তোমাকে আর্ট এক্সিবিশনে পৌঁছে দেব, ঠিক আছে? তাশা জোরপূর্বক হেসে সম্মতি জানালো। রায়ান চলে যেতে শাহানা বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে আজহারুল মাজহারকে উদ্দেশ্য করেই বলে উঠলেন, এই মেয়েটার মুখে হাসি দেখব বলেই আজ ওর পরিচয় সহ আমাদের সবার পরিচয় সম্পূর্ণরূপে মুছে দিতে নতুন পরিচয় ধারণ করতে হয়েছে। নিজেদের পরিবার, পরিজন, দেশ ছাড়তে হয়েছে। অতীতের কালো ছায়া থেকে আমার মেয়ে দুটোকে বাঁচাতেই নিজের অস্তিত্ব বিলীন করে দিয়ে নতুন অস্তিত্ব ধারণ করতে হয়েছে। সামাদ আলম স্ত্রীর কাঁধে হাত রেখে সান্ত্বনামূলক কণ্ঠেই বলে উঠল, নাম পাল্টিয়ে ফেলেছি বলে কি আমাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে? আজও আমি আহাদ আলম, তুমি শারমিন বেগম আর আমাদের দুই মেয়ে শ্রেতা, শুভ্রা জীবিত রয়েছে। শাহানা বেগম কাঁদতে কাঁদতে বলে উঠলেন, বাজার মতো কি বেঁচে রয়েছি আমরা? সে তার না হয় অতীতের কোনো কিছুই মনে নেই, কিন্তু তুমি আজ দুই পা হারিয়ে পঙ্গু। আমি আর শুভ্রা মানসিকভাবে বিধ্বস্ত। বড় ভাইজান, ভাবি, রাদের সাথে দীর্ঘ 6টা বছর যাবৎ কোনো ধরনের যোগাযোগ নেই আমাদের। এইটাকে কি বেঁচে থাকা বলে? মাঝার শান্ত স্বরে বলে উঠলেন, আহ ভাবি, প্লিজ কান্নাকাটি করবেন না। অতীতকে যত ভুলে থাকতে পারবেন ততই ভালো। ভাগ্যকে মেনে নিতে শিখুন। সাদ্দাম আলম বলে উঠলেন, তোর প্রতি যে কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব আমার জানা নেই মাজহার। তুই যদি সেই রাতে সময় মতো পৌঁছে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড থেকে আমাদের উদ্ধার না করতি, তাহলে আজ আমরা কেউ জীবিত থাকতাম না। আজহারুল মাঝার হেসেই বলে উঠল, ভাগ্যিস পুরনো বন্ধুত্বর দাবিতে তুই তোর মেয়েদের বিয়েতে আমাকে দাওয়াত দিয়েছিলি, আর যাওয়ার আগে কাউকে কিছু না বলেও আমাকে ফোন করে সবটা জানিয়েছিলি। তাই তো তোর আসতে দেরি হয়, আমি সেখানে গিয়ে তোদেরকে বাঁচিয়ে নেই, আর তারপর আমার সাথে জার্মানি নিয়ে আসি। দীর্ঘ 6টা বছর জার্মানিতে কাটানোর পর এখন তোদের সবাইকে নিয়ে ইটালি চলে আসলাম। শাহানা বেগম দীর্ঘশ্বাস ফেলেই বলে উঠলেন, ওই অভিশপ্ত বিয়ের কথা মুখে আনবেন না ভাইজান। আমাদের ধ্বংসযজ্ঞের উপলক্ষ ছিল ওই বিয়ে। সেই কালো অভিশাপ থেকেই মেয়ে দুটোকে বাঁচাতে এত বছর ধরে আত্মগোপন করেছিলাম জার্মানিতে, আর এখন ইটালিতে। নিজের মাতৃভূমিতে কবে ফিরতে পারবো তাও জানি না। আজহারুল মাঝার দীর্ঘশ্বাস ফেলেই বলেন, সবাই আল্লাহ ভরসা ভাবি। তাশা খাবার ছেড়ে উঠতে নেবে তখনই তার সামনে রায়ান এসে হাজির। একদম রেডি হয়ে তার সাথে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে এসেছে। তাশা একটা দীর্ঘশ্বাস নিল। রায়ানের চোখের ভাষা, অনুভূতি সে বুঝতে পারে, কিন্তু তার পক্ষে যে ইহান ছাড়া আর কাউকে কখনো ভালোবাসা সম্ভব নয়। আজও সকলের অগোচরে ইহানের কথা ভেবে ভেবে অবিরত অশ্রুপাত করে তাশা মনে মনে জিজ্ঞাসা করে, ইয়ান কি এখনো তোকে মনে রেখেছে? তোকে কি এখনো আগের মতোই ভালোবাসে, নাকি তাকে ভুলে অন্য কাউকে ভালোবেসে সংসার পেতেছে? কে জানে। মারবেন না দয়া করে, প্লিজ প্রাণ ভিক্ষা দিন আমার।
সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থায় একটা লোক হাত জোড় করে লং ব্লাউজ হুডি পরিহিত এক শতকায় দীর্ঘদেহী সুঠাম দেহের অধিকারী ব্যক্তির কাছে হাত জোড় করে প্রাণ ভিক্ষা চাচ্ছে। তার সাথে আরো কয়েকজন ব্যক্তি একই রকম অবস্থায় সামনের যুবকটির কাছে ক্ষমা ভিক্ষা চাচ্ছে। অথচ সামনের ব্যক্তির সম্পূর্ণ নির্বিকারভাবে ঘাড় সামান্য কাত করে হাতে পিস্তল নিয়ে চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আরাম করে বসে আছে। রক্তাক্ত দুই চোখ এবং দাড়িবিহীন তীক্ষ্ণ ধারালো চোয়াল জানান দিচ্ছে তার তীব্র ক্রোধের। তার দুই পাশে কালো স্যুট প্যান্ট পরিহিত আরও দুজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে। অন্ধকারাচ্ছন্ন রুমটার মাঝ বরাবর একটি টিউবওয়েলের আলোয় সাথে রুমটা খানিকটা আলোকিত হয়ে রয়েছে। There is no such thing as a lost chance for me. Now go to hell. বলে সাথে সাথে সামনে থাকা লোকগুলোকে কয়েকটা রাউন্ড গুলি করে শুট করে দিল চেয়ারে বসে থাকা নির্দয় অথচ সুদর্শন যুবকটি। লোকগুলো তীব্র আর্তনাদ পুরো রুমের চারপাশে অনেকক্ষণ যাবৎ বাড়ি খেয়ে ধীরে ধীরে এক সময় স্মিত হয়ে গেল। দুজন লোক তার দেহটাকে টেনে টেনে বাহিরের দিকে নিয়ে চলল। লং ব্ল্যাক হুডি পরিহিত ব্যক্তিটি পিস্তলের সামনের অংশে একবার ধীরে সুস্থে ফু দিল। তারপর একটা ডেভিল স্মাইল হেসে সামনে দাঁড়ানো তার অনুগত কর্মীদের কঠোর হুঁশিয়ার দিয়ে শক্ত কণ্ঠে বলে উঠল, সবাই চোখ খুলে দেখে নাও, আমার সাথে বিশ্বাসঘাতকতা করার পরিণাম এটাই। আমাকে ডাবল ক্রস করার চেষ্টা করলে এর থেকেও ভয়াবহ শাস্তি দিব আমি। আমার ডিকশনারিতে সেকেন্ড চান্স কিংবা লাস্ট চান্স বলে কোনো ওয়ার্ড ছিল না, নেই আর হবেও না। দিস এরিশ অ্যাদ্রিয়ানো ইজ এ ভেরি ক্রুয়েল অ্যান্ড ডেঞ্জারাস পারসন। এভরিওয়ান রিমেম্বার দিস। বলে এরিস গটগট করে পা চালিয়ে অন্ধকারাচ্ছন্ন ও দম বন্ধকর রুমটা থেকে বেরিয়ে গেল। বাইরে বেরোতে সম্পূর্ণ ব্ল্যাক থিমের প্রকাণ্ড এক সিঁড়ি এবং তার নিচে ড্রয়িং রুম দেখা গেল। সেখানে রোবটিক স্টাইলে দুই পাশে সারি সারিভাবে দাঁড়ানো অসংখ্য কালো পোশাকধারী গার্ড গান হাতে দাঁড়িয়ে রয়েছে। মূলত এটা এরিসের ইটালির মিলান শহরে তার আন্ডারওয়ার্ল্ডের নতুন আস্তানা। পৃথিবীর মধ্যে তার জানা অজানা সকল কর্মকাণ্ড ইটালি থেকে পরিচালিত হয়। সারা ইটালি জুড়ে এরকম অখণ্ড আন্ডারগ্রাউন্ড পেন্ট হাউস রয়েছে তার। এরিসের বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট ফারহান জিওয়েল তার দিকে পানির বোতল নিয়ে এগিয়ে গেল। এর সেই মুহূর্তে সোফায় বসে রয়েছে। তার ডান হাতটা টিস্যু পেপার দিয়ে বেশ মনোযোগ সহকারে ভালোভাবে মুছতে লাগলো সে। এরিসের দিকে পানির বোতল এগিয়ে দিতেই সেখান থেকে ঢক ঢক করে পানি খেলো সে। রাশিয়া থেকে আমাদের কাছে যে ব্ল্যাক ডায়মন্ড আসার কথা ছিল সেটা কি পৌঁছেছে? এরিস শীতল কণ্ঠে ফারহানকে কথাটা জিজ্ঞাসা করলো। অথচ এই কণ্ঠকেও ফারহানের কাছে ভুতুড়ে ঠেকলো। একটা মানুষ কতটা হার্ড হিম করা শীতল কণ্ঠে কথা কিভাবে বলতে পারে সেটাই বুঝতে পারে না ফারহান। ফারহান শান্ত কণ্ঠে জবাব দিল, জি স্যার, পৌঁছেছে। তাছাড়া ইউরোপের কয়েকটা দেশ থেকেও আমাদের ড্রাগস এবং ওয়েপন্স ডেলিভারি দেওয়ার কথা ছিল, সেগুলো খুব দ্রুত পৌঁছে যাবে। এরিস ঘাড় সামান্য কাত করে দলাতে দলাতেই বলল। গুড। হঠাৎ ফারহানের ফোন বেজে উঠল। ফারহান স্ক্রিনের নাম্বারটা দেখে এরিসের উদ্দেশ্যে দ্রুত কণ্ঠেই বলল, স্যার, ক্লারা ম্যাডাম কল দিয়েছে। আপনাকে কলে পাচ্ছে না বলেই আমার ফোনে কল দিয়েছে। আপনি কি একটু তার সাথে কথা বলবেন? এরিস ফারহানের হাত থেকে ফোনটা নিয়ে সেটা এক ঝটকায় কেটে দিয়ে সোফায় ছুঁড়ে ফেলল। ফারহান অবাক হয়ে তাকিয়ে রইল। এরিসের বাস্তব দুনিয়ার অসংখ্য মেয়েফ্রেন্ড রয়েছে, তাদের মধ্যে অনেকেই আবার তার তথাকথিত গার্লফ্রেন্ড। কিন্তু মজার ব্যাপার হলো তাদেরকে দুদিন ডেট করার পরে এরিস তাদেরকে ছেড়ে দেয়। দুদিনের মোহ শেষ হয়ে যাওয়ার পর তাদের প্রতি তার আর কোনো ইন্টারেস্ট কাজ করে না। মেয়েগুলোর ইমোশন নিয়ে খেলা করা এবং অতিরিক্ত উচ্ছৃঙ্খল মেয়েদের ভেঙে গুড়িয়ে দেওয়া তার মূল উদ্দেশ্য। নারী সঙ্গ প্রচণ্ডভাবে ঘৃণা করে সে। তবে তার একটা বিশেষত্ব আছে, এই পর্যন্ত কোনো মেয়ের সাথে ফিজিক্যালি অ্যাটাচ হয়নি সে। জাস্ট লোক দেখানো ভালোবাসা সেটাকেই বলে, সেটাই সে প্রতিনিয়ত করেই আসে। আর যাকে তার কাছে ধোঁকাবাজ কিংবা ক্যারেক্টারলেস মনে হয়েছে তাদেরকে নিজ হাতে খুন করতেও সে দ্বিধা করেনি। তার কাছে প্রেম ভালোবাসা মানে টাইম পাস আর ফালতু জিনিস বলে মনে হয়। আর ওই টাইপ কিছু মেয়েরাও আসে এরিসের ধন সম্পত্তি প্রাচুর্য ও দৈহিক সৌন্দর্য দেখে। ফারহান সাহস করে ঢোক গেলে জিজ্ঞাসা করলো,
এবারও কি অন্যদের মতো ক্লারা ম্যাডামের সাথে ব্রেকআপ করে ফেলবেন স্যার? এরিস একবার কঠিন চোখে ফারহানের দিকে তাকালো। এর অর্থ এরিসকে কোনো কিছু জিজ্ঞাসা করার অধিকার কারো নেই। ফলে ফারহান বেচারা আরো চুপসে গেল। এরিস হঠাৎ অট্টহাসিতে ফেটে পড়ল, ভয়ঙ্কর সেই হৃদয় কাঁপানো অট্টহাসি। অনেকক্ষণ পর হাসি থামিয়ে এরিস একটা সিগারেট ধরাতে ধরাতে বাঁকা হেসে ডিপ হাসি হয়ে যেই বলল, There is no such there is no such thing as love in the world. Everything is a lie, illusion illusion and deception. I don't believe in this nonsense and fucking things. ফারহানের মাঝে মাঝে ইচ্ছে হয় এরিসকে জিজ্ঞাসা করতে, কেন? আপনার প্রেম ভালোবাসার প্রতি এত বিতৃষ্ণার ঘৃণা স্যার? কিন্তু ফারহানের সাহসে কোলায় না। তবে বহুদিনের ঘনিষ্ঠতা এবং ক্রাইম পার্টনার হিসেবে কাজ করার জন্য সে মন থেকে তার ছাড়ের জন্য প্রে করে। তার ছাড়ের জীবনে যেন সত্যিকারের ভালোবাসার কেউ একজন আসে, যে কিনা এই নির্দয় পাষাণ হৃদয়হীন মানুষটার হৃদয়ে ভালোবাসার পবিত্র ফুল ফোটাবে। তবে এরিসের মতো একটা সাইকো নিষ্ঠুর ব্যক্তির জন্য কি আদৌ পৃথিবীতে কারো জন্ম হয়েছে? ইটালির কলবেরিয়া শহরের নামকরা এবং অন্যতম শক্তিশালী মাফিয়া গ্যাং অ্যান্ড্রংহেটা, যার প্রতিষ্ঠাতা ছিলেন নাহিয়ান আহরার খান। কিন্তু সেই মাফিয়া সংগঠন বিগত 6 বছরে সম্পূর্ণ ইটালি শহর সমগ্র বিশ্বে প্রচণ্ড শক্তিশালী করে গড়ে তুলেছে এরিস। বর্তমানে এর সদর দপ্তর স্থাপন করেছে ইটালির মিলান শহরে। এই নতুন দুনিয়া ও জীবনের জন্য নিজের নাম, পরিচয়, পার্সোনালিটি, লুক সবকিছু বহু আগেই পরিবর্তন করে ফেলেছে সে। বর্তমানে ইটালির নাম্বার 1 মাফিয়া সংগঠন তার প্রতিষ্ঠিত অ্যান্ড্রংহেটা। অ্যালকোহলের গ্লাস হাতে নিয়ে এরিস 50 তলা বিল্ডিংয়ের 47তম তলার বারান্দায় গিয়ে দাঁড়ালো। অন্ধকার আকাশের নিচে আলো ঝলমল মিলান শহরটাকে দু চোখ ভরে অবলোকন করছে সে। বাইরে মৃদু স্ফলন হচ্ছে, শীতল বাতাস দেহ অন্তরাত্মা কাঁপিয়ে দেয়। কিন্তু এরিস সামান্য এক হুডি আর জিন্স পরে নির্বিকার চিত্তে দাঁড়িয়ে রয়েছে। তীব্র ঠান্ডায় তার শরীর বরফ শীতল হয়ে আসলেও তার দৃষ্টি এবং মুখভঙ্গি অন্তত নির্জীব। তার সম্পূর্ণ দেহ স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রয়েছে। অ্যালকোহলের গ্লাসে এক চুমুক দিয়ে সম্পূর্ণ ড্রিঙ্ক শেষ করে সেটা শক্ত হাতে চেপে ধরল এরিস। তীব্র হাতের চাপে মুহূর্তে কাছের গ্লাস ভেঙে গিয়ে তার হাতের কাছে টুকরো ঢুকে গেল। সেই সঙ্গে তার চোখ দুটো ভীষণভাবে জ্বলতে জ্বলতে রক্ত লাল হয়ে গেল। এরিসের জ্বলতে থাকা হৃদস্পন্দন বেড়ে গেল আরও কয়েক গুণ। রোষিত নয়নে অন্ধকারাচ্ছন্ন আকাশের দিকে তাকিয়ে তীব্র শ্লেষের সাথে সে বলতে লাগলো, কি ভেবেছো তুমি শ্বেতা মুবাসসিরা? এত সহজে তোমায় ভুলে যাব আমি? এত সহজে আমার থেকে নিস্তার পেয়ে যাবে তুমি? তাহলে শুনে রাখো, শুধুমাত্র অর্ধযুগ কেন, যতদিন পর্যন্ত আমার নিঃশ্বাস চলছে ততদিন পর্যন্ত তোমাকে অবিরত খুঁজে যাব আমি। নাম পরিচয় লুকিয়ে পৃথিবীর যে প্রান্তেই তুমি থাকো না কেন, আমার কাছ থেকে পালিয়ে থাকতে পারবে না তুমি। তোমাকে আমার বানানো জাহান্নামে নিক্ষেপ করে ছাড়বো আমি। সেই জাহান্নামের আগুনে আজীবন জ্বলবে তুমি। আমার হৃদয়ের রক্তক্ষরণ নেত্রপল্লবে অশ্রু হয়ে গড়িয়ে পড়েছে শুধুমাত্র তোমার জন্যে মেয়ে। তবে জেনে রেখো, আসক্তি আমার এই অশ্রু আমাকে কঠোর মানবে পরিণত করে তোমায় আজীবন দগ্ধ করার একটি অস্ত্র মাত্র। This night is cold in the kingdom. I can feel you fade away from the kitchen to the bedroom sink, and your step kept me awake. Don't cut me down, throw me out, leave me here to waste. I once was a man with dignity and grace. No, I am slipping through the cracks of your cold embrace. So please, could you find a way to let me down slowly? A little sympathy, I hope you can show me. If you wanna go, then I will be so lonely. If you are leaving, baby, let me down slowly. Let me down, let me down, let me down.
অসংখ্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট তালে তালে গানটি গাওয়ার সাথে সাথে স্টেজের দুর্দান্ত ডান্স পারফরমেন্স করে যাচ্ছে শিওন জুন এবং তার অন্যান্য রক স্টার সঙ্গীরা। প্রত্যেকের সাথে ইয়ার অন মাইক্রোফোন অ্যাটাচ করা, ব্ল্যাক টি শার্ট, লেদার জিন্স এবং লেদার জ্যাকেট পরিহিত অবস্থায় শিওন জুন সহ বাকিদের গলার সুর এবং প্রতিটি অঙ্গভঙ্গি মুগ্ধ করেছে স্টেজের সামনে বসে থাকা তাদের লাখো পাগল ভক্তদের। তাদের উন্মোদনা এবং কোলাহলে কয়েকশো একের রাতে অন্ধকারের মাঝে কৃত্রিম আলো ঝলমলে বিশাল এরিয়া তুমুল জমজমাট হয়ে উঠেছে। অগণিত মোবাইল ফ্ল্যাশ তীব্র আলোতে অন্ধকার রাতে অনেকটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। শিওন জুন ওরফে ইহান ইয়াফি হায়দার 5 বছর ধরে সাউথ কোরিয়ার বাসিন্দা। নিজের যন্ত্রণাময় জীবন থেকে বাঁচতেই হোক কিংবা শুভ্রাকে ভুলে থাকতেই হোক, সে 5 বছর আগে নিজের দেশ, পরিবার, পরিজন ছেড়েছে। এর মাঝে একটা বছর তার অসহনীয় যন্ত্রণাও কেটেছে। 5 বছরের নিজের যোগ্যতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে ইহান তার সমসাময়িক দেশি বিদেশি 5 জন বন্ধুদের সহযোগিতায় গড়ে তুলেছে নিজেদের কে-পপ ব্র্যান্ড সুইট বাটারফ্লাই, যার বর্তমানে সাউথ কোরিয়া সহ পৃথিবীর সুপারহিট পপ ব্র্যান্ডগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড। এই ব্র্যান্ডের লিডার স্বয়ং শিওন জুন। তাদের ব্র্যান্ডের অসংখ্য অ্যালবাম, দলিল এবং একক গান ইতিমধ্যে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় গানগুলোর মধ্যে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে। এই ব্র্যান্ডের গড়াপত্তনের সময় থেকে ইহান নিজের নাম, পরিচয়, ব্যক্তিত্ব, ব্যাকগ্রাউন্ড সকল কিছু পরিবর্তন করে ফেলেছে। নিজের পরিবার, পরিজন অর্থাৎ ব্যক্তিগত সকল কিছু সবসময় গোপনীয় রেখে এসেছে সে। পারফরমেন্স শেষ করে শিওন জুন সহ সবাই গ্র্যান্ড রুমের উদ্দেশ্যে রওনা হতে একটি মেয়ে ফ্রেন্ড কোথা থেকে এসে যেন শিওন জুনকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ফেলে। সিকিউরিটি গার্ডটা তাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে চাইলেও শিওন জুন তাদেরকে বাধা দিল। শিওন জুনের ঘনিষ্ঠ বন্ধু হাজুন ফিস ফিস করে তার কানের কাছে এসে কোরিয়ান ভাষায় বলল, মেয়েটা কে রে শিওন? দেখে তো মনে হচ্ছে তোর ফ্যানের থেকে বেশি কিছু। দেখিস আবার প্রেমে টেমে জড়াস না কিন্তু। আমাদের ব্র্যান্ড এক্সপায়ার্ড হওয়ার আগ পর্যন্ত এসব কিন্তু নিষিদ্ধ। শিওন জুন তাকেও একইভাবে ফিস ফিস করেই বলল। তুই যেমনটা ভাবছিস এমন কিছুই না। তারপর মেয়েটার দিকে তাকিয়েই বলল, আমার সাথে এসো আইহুন। বারবার তোমাকে মানা করছি না আমার পিছু পিছু আসতে, তারপর কেন আমার পিছু ছাড়ো না? আপাদমস্তক কালো হুডি, জেন শরীর এবং মাস্কে নাক মুখ ঢেকে একটি কফি শপে হা ইউনের সাথে বসে কফি খেতে খেতে শীতল কণ্ঠে কথাটা বলল শিওন জুন। এই মুহূর্তে তাকে কোনো সাধারণ মানুষ অথবা ফ্যান পেজের কেউ চিনে ফেললে আরেক ঝামেলায় পড়তে হবে। হাইউন করুণ মুখ করে শিওন জুনের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে কতবার বলবো শিওন, আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। তো কেন তুমি বুঝো না? কোরিয়ান ভাষায় দুজনের কথাপকন চলতেই লাগলো। শিওন জুনের এই মুহূর্তে প্রচণ্ড বিরক্ত লাগছে। ক্যাফক আইডল হওয়ায় তার এই রকম অসংখ্য পাগল মেয়ে ফ্যান আছে, কিন্তু হাইউন যেন তাদের সকলের থেকে 2 কাঠি উপরে। 3 বছর ধরে তার পিছনে আঠার মতো লেগেছে, কোনোভাবেই ছাড়ার নামেই নিচ্ছে না। শিওন জুন কঠোর মুখভঙ্গি করে হাইউনকে আঙ্গুল উঁচিয়ে রুক্ষ কণ্ঠে শাসিয়ে বলল, এরপর থেকে আমার পিছু করা একদম বন্ধ করবে, বুঝছো? না হলে কিন্তু একদম ভালো হবে না বলে দিলাম। বলে শিওন জুন উঠে চলে যেতে নিলে হাইউন আচমকাই বলে উঠল, তুমি তোমার এক্স গার্লফ্রেন্ডকে এখনো ভুলতে পারোনি তাই না? হাইউইনের হঠাৎ এইরকম কথায় থমকে দাঁড়িয়ে গেল শিওন জুন। বিস্ময়িত দৃষ্টিতে হাইউইনের দিকে তাকিয়ে রইল। তার কাছে এসে অবাক কণ্ঠে জিজ্ঞাসা করলো, কার কথা বলছো তুমি? হাইউই নির্বিকার চিত্তেই বলল, মেয়েটার নাম তো আমি জানি না, কিন্তু তুমি তোমার দেশে অতীতে একটা মেয়েকে ভীষণ ভালোবাসতে। সে তোমাকে ছেড়ে যাওয়ার পর তুমি অন্য কোনো মেয়ের দিকে কখনো তাকাওনি, রিলেশনশিপেও জড়াওনি, ঠিক না? শিওন জুন চোখ মুখ শক্ত করেই বলল। তুমি আমাকে স্টক করছিলে? হাইউইন হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, প্রিয় মানুষের সব কিছু সম্পর্কে জানা দরকার হয়। তুমি গ্লোবাল সুপারস্টার হতে পারো, কিন্তু আমার কাছে তুমি একান্তই স্বপ্নের পুরুষ। বিশ্বাস করো শিওন জুন, আমি তোমায় এত ভালোবাসবো যে তুমি ওই মেয়েটাকে একদম ভুলে যাবে।
কথাটা শেষ হওয়ার সাথে সাথে ঠাস করে একটা থাপড় পড়ল হাইউইনের গালে। হাইউইন গালে হাত দিয়ে বিস্মিত দৃষ্টিতে শিজনের দিকে তাকিয়ে রইল। শিজন দাঁতে দাঁত চেপে কঠিন স্বরেই বলল, কাউকে ভালোবাসতাম না আমি, আর না কাউকে ভালোবাসে। নেক্সট টাইম আমার সামনে এসব ফালতু কথাবার্তা বললে এর থেকে খারাপ ব্যবস্থা করে ছাড়বো তোমার, মাইন্ড ইট। শিজন আবারও চলে যেতে নিলে হাইউইন কান্না বিজড়িত কণ্ঠে কিছুটা চিৎকার করে বলে উঠল, তুমি একটা মেয়ের গায়ে হাত তুলছ, এটা আমি পাবলিকলি রিভিল করে দিলে তোমার ক্যারিয়ার কি অবস্থা হবে ভাবতে পারছো? শিওনজন পিছনে ঘুরে তাকিয়ে বাঁকা হেসে বিদ্রোপণাত্মক কণ্ঠেই বলল, তোমার যা ইচ্ছা সেটাই করো, আই ডোন্ট কেয়ার। এই নিউজ রিভিল করার আগে কেন এমনটা ঘটলো কাইন্ডলি সেটাও প্রকাশ করো নিজ দায়িত্বে, না হলে প্রকাশ করার জন্য আমি তো আছি। বলে শিওনজন আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে গটগট করে পায়ে বাহিরে চলে গেল। হাইউন স্তব্ধ হয়ে সেখানে পাথরের মতো বসে রইল। আকাশের দিকে উদার দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ইহান। শীতল বাতাসে তার ঘাড় অবধি লম্বা সিল্কি চুলগুলো উড়ছে। দৃষ্টি জোড়া সূক্ষ্ম হলেও ভিতরে তীব্র কষ্টের বান হৃদয়ে জলাশয়ের মতো আশ্রে পড়েছে। পরনের ওভারসাইজ টি শার্ট আর 3/4 জিন্স প্যান্টের পকেটে দুহাত গুজে সে ভেজা কণ্ঠে আপন মনেই বলতে লাগলো, তোকে ভালোবাসা কি তবে আমার ভুল ছিল শুভ্রা? আমাকে দেওয়া কথা তুই কি করে ভাঙতে পারলি? কি করে পারলি আমায় ছেড়ে অজায় হারিয়ে যেতে? তোকে কি আদৌ ভুলতে পেরেছি আমি, নাকি ভুলে গিয়েও মনের মণিকোঠায় স্বজনদের আগলে রেখেছি? আমার মন আমার প্রশ্নের উত্তর দেয় না রে। ইটালির ফেনিস শহরে একটি স্বনামধন্য আর্ট গ্যালারিতে আর্ট এক্সিবিশন 2025 অনুষ্ঠিত হচ্ছে। ইটালির নামিদানি সব চিত্রশিল্পীদের আঁকা ত্রিকর্ম প্রদর্শিত হচ্ছে সেখানে। এত এত জ্ঞানী গুণী মানুষের আঁকা চিত্রকর্মের মাঝে তার কাঁচা হাতের আঁকা এই চিত্রকর্ম সেখানে ঠাঁই পেয়েছে, যেখানে প্রকৃতি অভয়ারণ্য, দুজন প্রাণবন্ত হাসি খুশি তরুণ তরুণী সাইকেলে করে ঘুরে বেড়ানোর ছবি আঁকা হয়েছে। ছবিটি বেশ সাধারণ কিন্তু নিখুঁত আঁকিবুকি এবং নিপুণ হাতের দক্ষতায় রং তুলির আশ্রয়ে ছবিটি ফুটিয়ে তোলার কারণে সেটা বেশ অনবদ্য হয়ে উঠেছে, যার ফলে পেন্টিংটি নজর কেড়েছে আর্ট গ্যালারিতে উপস্থিত সকল ক্রেতাদের এবং দর্শকদের। যাচাই বাছাই করতে করতে একসময় 30,000 ইউরো দিয়ে সবচেয়ে বেশি দামে সেটি কিনে নিয়েছেন ইটালির একজন ধনাঢ্য ব্যক্তি। নিজের প্রথম আঁকা পেন্টিংয়ের এত সুনাম এবং মূল্য দেখে খুশিতে গদগদ হয়ে গেল তাশা। সে এতটাই এক্সাইটেড হয়ে গিয়েছিল যে তার পাশে থাকা রায়ানকে উচ্ছ্বসিত হয়ে জড়িয়ে ধরল সে। পরক্ষণে নিজের ভুল বুঝতে পেরে অপ্রস্তুত হয়ে দূরে সরে গেল, মনে মনে নিজেকে ধিক্কার দিল। শুভ্রা, কিভাবে তুই তোর ইহান ভাইকে ছাড়া অন্য একজন পুরুষকে জড়িয়ে ধরতে পারলি? তুই তো শুধু তোর ইহান ভাইকে এভাবে খুশিতে জড়িয়ে ধরতি। কিন্তু রায়ানের কাছে তাশার এভাবে জড়িয়ে ধরাটা একদম অন্যরকম অনুভূতিদায়ক ছিল। সে তো তাশাকে মনে মনে কবে থেকেই পছন্দ করে। তার উপর তাশার এরকম কাছ থেকে স্পর্শ তাকে আরো উন্মাদ করে দেয় তার প্রতি। রায়ান গলা খাকারি দিয়ে তাশার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেই বলল, কংগ্রাচুলেশনস তাশা। তাশা সৌজন্যতামূলক হাসি দিয়েই বলল, থ্যাংক ইউ রায়ান ভাইয়া। চলো আজকে তোমাকে ট্রিট দেই। কিন্তু কেন? এই যে আজকে তোমার পেন্টিং এত সফলভাবে প্রদর্শিত হলো, ভালো দামে বিক্রি হলো, এই জন্য তোমার ভবিষ্যৎ শুভকামনার জন্য এতটুকু তো আমি করতেই পারি। কিন্তু সেই হিসেবে ট্রিট তো আমার দেওয়ার কথা, তুমি কেন দিবে? এই একই কথা আমাদের দুজনের মধ্যে একজন দিলেই হলো। একই কথা কিভাবে হলো? উফ তাশা, তুমি অনেক কথা বলো। চলো তো এবার বাইরে বেরোই। কয়েক ঘন্টা ধরে ভেতরে থাকতে থাকতে আমার ভীষণ সাফোকেশন হচ্ছে। বলে তাশার হাতটা ধরে নিল রায়ান। তাশার এই ব্যাপারটা একদমই ভালো লাগলো না। তাকে আর ইহান ভাইয়া ছাড়া অন্য কেউ ধরবে সেটা তার মনে বিরক্তির সৃষ্টি করে। কিন্তু রায়ান শুরু থেকেই ভদ্র স্বভাবের একটা ছেলে, তাই তার সাথে কোনো খারাপ ব্যবহার করার ইচ্ছা জাগলো না তাশার। রায়ান যেতে যেতে তাশাকে জিজ্ঞাসা করলো, 6 বছর আগে তোমার কাজিনের সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল। তুমি কি তখন তাকে ভালোবাসতে কিংবা এখনো ভালোবাসো? এই প্রশ্নে থমকে গেল তাশা। উত্তরটা অনিবার্যভাবে হ্যাঁ হওয়া সত্ত্বেও সে কিছু বলতেই পারল না, কারণ যে মানুষটা আদৌ তার হবে না, যাকে পাওয়ার সম্ভাবনা এখন আর নেই, তাকে জড়িয়ে কোনো পজিটিভ সাইন দিতে চায় না তাশা। তাই রায়ানের উত্তরে নির্দ্বিধায় বলল, না, ভালোবাসতাম না, আর এখনো বাসি না।
তাশার উত্তরটা রায়ানের মনে প্রগাঢ় স্বস্তির সঞ্চয় করলো। সে মনে মনে এমন কিছু একটা শুনতেই চাচ্ছিল, তাই তাশার মুখে এই কথাটা শোনা মাত্র একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। তারপর প্রাণোচ্ছল হেসেই বলল, তাহলে কাউকে ভালোবাসতে তো এখন আর আপত্তি নেই, তাই না? তাশা নির্লিপ্ত স্বরেই বলল, আমার সেসবে কোনো ইচ্ছে নেই। ভালোবাসার কোনো সম্পর্কে জড়াতে চাই না আমি। তাহলে কি সারা জীবন কুমারী থাকবে? জানি না। রায়ান মনে মনে বলল, তোমার জীবনে যেহেতু কেউ ছিল না কিংবা নেই, সেহেতু আমার একটা চান্স আছে বলতে হবে। আমি তোমার মনে ভালোবাসা সঞ্চার করে তোমাকে সম্পূর্ণভাবে আমার করে নেব তাশা। তাশা জিজ্ঞাসা করলো, আপনার ভালোবাসার কেউ নেই ভাইয়া? ছিল না, তবে মনে হয় এসে গেছে। তাশা কৌতূহল কণ্ঠে জিজ্ঞাসা করলো। কে সে? রায়ান তাশার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, সময় হলে তোমাকেই সবার আগে বলবো। মিলানের জনপ্রিয় একটি কোম্পানি বেনেটন, যে চাকরির ইন্টারভিউ দিতে এসেছিল তানভি। কিন্তু ইন্টারভিউ শেষে সে রীতিমতো রাগে ফুঁসছে। সায়ান কোনোভাবে তাকে ধরে বেঁধে শান্ত করে পার্কের বেঞ্চতে বসিয়ে রেখেছে। এমনকি পানির বোতল এগিয়ে দেওয়া সহ তানভীর মাথায় আইস কিউব রাখা পর্যন্ত সব কাজ করেছে সে। কিছুক্ষণ আগের ঘটনা। একে একে সকলে ইন্টারভিউ দেওয়া শেষ হলে তানভি সবার শেষে যায় ইন্টারভিউ দিতে। তবে যাওয়ার আগে সে অবাক হয়ে লক্ষ্য করেছিল, যতগুলো মেয়ে বের হয়ে আসছিল সবাই কেমন যেন অস্বস্তি নিয়ে এদিক ওদিক তাকাচ্ছিল। তানভি সেসবে তেমন কোনো গুরুত্ব না দিয়ে ইন্টারভিউ রুমে ঢুকে যায়, কিন্তু সেখানে ঢুকে সে অবাক হয়ে যায়। রুমে ইন্টারভিউয়ের কোনো আয়োজন কিংবা লোকজনই ছিল না, কেবল সেই কোম্পানির মালিক আলেকসান্দ্র কার্লো ডেস্কে চেয়ারে বসেছিল। শুরুতে তানভিকে আপাতমস্ত একবার নোংরা দৃষ্টিতে পরখ করে নেয় লোকটা। তানভি প্রথমে নিজেকে গুটিয়ে নিল, পরবর্তী লোকটার নোংরা দৃষ্টি এবং কথাবার্তা তাকে প্রথমে অপ্রস্তুত এবং পরে রাগান্বিত করে তোলে। শেষ পর্যায়ে তানভি এক অবাক কাণ্ড করে বসেছিল। তাকে স্পর্শ করতে আসাতেই লোকটার প্যান্টের মেন পয়েন্ট বরাবর একটা কিক মেরে দিয়ে দৌড়ে সে কক্ষ থেকে বেরিয়ে আসে সে। সিকিউরিটি গার্ডরা তার পিছু করলেও অফিসের বাইরে এসে সায়ানের সাহায্যে সে দ্রুত রাস্তায় বেরিয়ে আসে। তার সাথে দৌড়াতে থাকে। দৌড়ে হাঁপাতে হাঁপাতে একটা পার্কে বসে দুজন। তানভীর আগে গজগজ করে বলতে লাগলো, ওই শালার বাটার সাহস কত দেখেছো সায়ান ভাইয়া? আমার সাথে উল্টোপাল্টা কাজ করতে চেয়েছিল, ইচ্ছে তো করছিল ওর চোখ দুটো গিলে দেই। সায়ান স্মিত হেসেই বলল, লোকটার মেন পয়েন্ট বরাবর যেভাবে কিক মেরেছো, তাতে তার বংশের বাতি জ্বলার সম্ভাবনা খুবই কম মনে হচ্ছে। বেচারার তো মস্ত বড় ক্ষতি করে দিয়েছো তুমি। তানভীর ফুঁসে উঠে বলল, তুমি শুধু ওর কথাই ভাবছো সায়ান ভাইয়া। ও যে আমার সাথে কি করতে চেয়েছিল সেটা একবারও ভাবলে না। সায়ান এবার গম্ভীর মুখভঙ্গি করেই বলল, আমি যদি তোমার সাথে থাকতাম তাহলে নির্ঘাত ওই বেটার মুন্ডু কেটে হাডুডু খেলতাম। সালা বিয়াদবের বাচ্চার সাহস কত বড় আমাদের তানভীর সাথে ওরকম করে। তানভীর অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, থাক থাক, হয়েছে হয়েছে, বুঝতে পেরেছি তুমি আমার জন্য কত চিন্তা করো। পরক্ষণে আবার সিরিয়াস হয়ে তানভি বলতে লাগলো, এই পর্যন্ত 4টা চাকরির ইন্টারভিউ দিলাম, অথচ একটাতেও টিকতে পারলাম না। আজকেরটাও হাতছাড়া হয়ে গেল। এভাবে কতদিন আর চাকরি না করে হাত পা গুটিয়ে বসে থাকবো? বাবা মা তাসা আর তোমাদের প্রতি আমার একটা দায়িত্ব আছে তো। সায়ান অভয় দিয়ে বলল, আর এত চিন্তা করছো কেন তানভি? আমি, ভাইয়া আর আমাদের বাবা তো আছেই তোমাদের খেয়াল রাখার জন্য। তানভি একটা দীর্ঘশ্বাস ফেলেই বলল, এমনিতেই তোমরা আমাদের জন্য অনেক কিছু করেছো। এই ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারবো না। অন্তত আর এত ঋণ না হয়ে ঋণ শোধ করার ছোট্ট একটা উপায় খুঁজতে চাই আমি। সায়ন বিরক্ত হয়েই বলল, বারবার ঋণ ঋণ করছো কেন? আমরা কি তোমাদের পর নাকি তানভি? তানভি সায়নের কথায় পাত্তা না দিয়ে হঠাৎ বেঞ্চের পাশে পড়ে থাকা একটা নিউজ পেপারের দিকে নজর দিল, যেটার ফ্রন্ট পেজ একটি চাকরির বিজ্ঞাপন দেখে তার চোখ আটকে যায়। পেপারটি হাতে নিয়ে সে চোখ বোলাতেই দেখতে পেল ইটালির বিখ্যাত কোম্পানি নোটেলাতে বর্তমান সিওর জন্য পিএ নিয়োগের বিজ্ঞাপন দিয়েছে, আর মাত্র একদিন পর ইন্টারভিউ শুরু হবে। তানভীর মনে মনে ভাবল, এই সুযোগটা
কিছুতেই হাতছাড়া করা যাবে না। ইতিমধ্যে হয়তো অনেকেই এই পদের জন্য অ্যাপ্লাই করে ফেলেছে। আমিও যত দ্রুত সম্ভব অ্যাপ্লাই করে চাকরির ইন্টারভিউ দিতে যেতে হবে। এই চাকরিটা যে কোনো মূল্যেই আমাকে পেতেই হবে। তানভি উচ্ছ্বসিত হয়ে সায়নকে ডেকেই বলে উঠল। এই যে দেখো সায়ান ভাইয়া, নেটুলার কোম্পানির সিওর জন্য পিএ নিয়োগের বিজ্ঞাপন দিয়েছে। আমার এটাতে অ্যাপ্লাই করে চাকরি ইন্টারভিউ দিতে যেতে হবে। সায়ন পেপারটা হাতে নিয়েই বলল। এটা তো ইতালির অনেক প্রখ্যাত একটা কোম্পানি। এই কোম্পানি ইটালির নাম্বার 1 বক্স দখল করে আছে। মেড ইন ইতালির ব্র্যান্ডগুলোর মধ্যে সেরা প্লেসমেন্ট এটা। এই কোম্পানির পিএ হওয়া মানে তো তোমার ভাগ্য বদলে যাওয়া। আরে সেটাই তো বলছি আমি, যে কোনো মূল্যে আমাকে এই পদটা পেতেই হবে। তারপর তানভি কিছুটা ভাবুক হয়ে আনমনেই বলল। কিন্তু এই কোম্পানির সিইও কে? গুগলের সার্চ করলেই তো পেয়ে যাবে। গুড আইডিয়া। বলে তানভি দ্রুত ফোন বের করে গুগলে নেটুলা কোম্পানির বর্তমান সিও লিখে সার্চ করতেই এরিস অ্যান্ড্রিয়ানোর কতগুলো হ্যান্ডসাম পিকচার এবং তার সম্পর্ক যাবতীয় ইনফরমেশন সামনে চলে এলো। 30 বছর বয়সী এরিসের পরিবার, ব্যাকগ্রাউন্ড, শিক্ষিত যোগ্যতা, লাইফস্টাইল, কোম্পানি সম্পর্কিত যাবতীয় খবরাখবর সেখানে ডিটেলস বর্ণনা করা আছে। তবে সব কিছুকে উপেক্ষা করে তানভি একদৃষ্টিতে এরিসের ধারালো সুদর্শন চেহারা, দৃঢ় ব্যক্তিত্বময় ছবিগুলোর দিকে তাকিয়ে রইল। তার মনটা অজান্তেই কেমন যেন থক করে উঠল। বুকের ভিতরটা মুহূর্তেই কেবল অস্থির হয়ে উঠল, সেই সাথে বেড়ে গেল হৃদস্পন্দন। তানভি কাঁপা কাঁপা হাতে এরিসের ছবিগুলোতে হাত বুলিয়ে দিল। তার এমন আচরণের কারণ সে নিজেও খুঁজে পেল না। তবে ছবির মানুষটা তার খুব চেনা চেনা মনে হয় কত যুগ ধরে মানুষটা তার চেনা। তানভি। হঠাৎ সায়নের ডাকে ঘর কাটলো তানভীর। সে কিছুটা অপ্রস্তুত হয়েই বলে উঠল। হঠাৎ কোন দুনিয়ায় হারিয়ে গিয়েছিলে তুমি? এতবার করে ডাকছিলাম অথচ তোমার কোনো সাড়া শব্দ পাইনি। কিছু হয়েছে তোমার? কিচ্ছু না। আর ইউ শিওর? ইয়েস। তুমি কি আগামী পরশু এই ইন্টারভিউয়ের জন্য যাবে? তানভীর এক পলক এরিসের ছবিগুলোর দিকে তাকিয়ে থেকে দ্রুত মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। এবার তাহলে চলো, রেস্টুরেন্ট থেকে দুজন একসাথে লাঞ্চ করে নেই। সকালে এত করে বললাম অথচ তুমি ব্রেকফাস্ট করলে না। বাবা এই কথা শুনলে আমাকে আস্ত রাখবে না। তানভি খিলখিল করে হেসে উঠেই বলল। আঙ্কেলকে এত ভয় পাও তুমি? সায়ন 2 হাত প্রসারিত করে লম্বা সুর করে টেনেই বলল। প্রচুর। তানভি সায়নের এমন কাণ্ড দেখে আবারও হাসতে লাগলো। তার সেই প্রাণবন্ত প্রাণোচ্ছল হাসির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল সায়ন, যেন এই হাসি মাখা মুখটার দিকে সে অনন্তকাল তাকিয়ে থাকতেই পারবে। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? তুমি আমার ফোন কেন পিক করছো না এরিস? আবার কদিন ধরে দেখাও করছো না, এমনটা করার কারণ কি জানতে পারি? এরিসের অফিসে তার কক্ষে এসে বেশ উত্তেজিত হয়ে কথাগুলো বলল ক্লোরা। এরিস নির্বিকার চিত্তে ডেস্কে চেয়ারে বসে থাকলে ভেতরে ভেতরে সে ক্লোরার প্রতি প্রচণ্ড বিরক্ত। কিছুক্ষণ পর রিসিপশন তাকে কল করে জানালো সে ক্লোরাকে ঢুকতে দিতে চায়নি, কিন্তু সে জোর করে ঢুকে পড়েছে। এই জন্য সে এরিসের কাছে ক্ষমা প্রার্থনা করেছে। এরিস চুপচাপ ল্যান্ডলাইনের কল কেটে দিয়ে ক্লোরার দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করে বলল, গেট আউট। ক্লোরা প্রচণ্ড বিস্ময়ের সাথে উচ্চারণ করল, হোয়াট? আই সে গেট আউট। তড়িৎ বেগে উঠে দাঁড়িয়ে প্রচণ্ড জোরে চিৎকার করে কথাগুলো বলল এরিস। ক্লোরা ভয়ে কেঁপে উঠল, আমতা আমতা করে বলল, তুমি আমার সাথে এমনটা কেন করছো এরিস? এরিস এক হাতে মাথা চেপে ধরে নিজের রাগ নিয়ন্ত্রণের চেষ্টা করেছে। নিজেকে যত সম্ভব শান্ত করে সে নির্লিপ্ত স্বরেই বলল, আমি তোমার সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। এখন এই মুহূর্তে ব্রেকআপ করে ফেললাম। আমাদের রিলেশনশিপের
ক্লোরা প্রথমে বিস্ময়ে হতবাক হয়ে গেলেও পরক্ষণে প্রচণ্ড রেগে গেল। এরিসের অন্ধকার জীবনের সত্তা সম্পর্কে সে কিছুই জানে না। না জানার ফলে নিজেকে এরিসের সমান ক্ষমতাবান মনে করে একটা ভয়ঙ্কর কাণ্ড করে বসল সে। এরিস কিছু বুঝে ওঠার আগে তার ঠোঁটের পাশে কিস করে ফেলল। মূলত উদ্দেশ্য ছিল তার ঠোঁট জোড়া, কিন্তু এরিস বুঝতে পেরে দ্রুত সরে যাওয়ায় সেটা আর হয়নি। ঘটনা বুঝে ওঠার সাথে সাথেই এরিস ক্লোরার চুল টেনে ধরে এক থাপ্পড় মেরে ফ্লোরে ফেলে দিল। রাগে অগ্নিশর্মা হয়ে থরথর করে কাঁপছে সে। ইউ ব্লাডি প্রস্টিটিউট, তোর সাহস কি করে হলো আমাকে টাচ করার? আই উইল কিল ইউ বাস্টার্ড। বলে এরিস কোনো ভয়ঙ্কর পদক্ষেপ নেওয়ার আগে তার কাছে ফারহানের কল চলে এলো। এরিস ফোন রিসিভ করতে সে বলে উঠল, স্যার, কিছুক্ষণ আগে 25 জন প্রতিনিধির মধ্যে থেকে একটা মেয়েকে আমি আপনার পিএ হিসেবে সিলেক্ট করেছিলাম। সে আপনার কেবিনে আপনার সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু কোনো একটা কারণে দেখা না করে সে ছুটে বাইরে বেরিয়ে চলে গেছে। এরিস প্রথমে ব্যাপারটা একদমই গুরুত্ব দিল না, কিন্তু মেয়েটা কেন এভাবে ছুটে পালালো সেটা জানার আগ্রহ দেখা গেল তার মধ্যে। তাই সে ফারহানকে বলল মেয়েটার বায়োডাটা ইনফরমেশন তার কেবিনে নিয়ে আসার জন্য। এই ফাঁকে ক্লোরা দ্রুত কেবিন থেকে বেরিয়ে গেল, কিন্তু এরিসের তীক্ষ্ণ দৃষ্টি থেকে রক্ষা পেল না সে। তবু এই মুহূর্তে তাকে কিছু না বলে যেতে দিল। ফারহান নির্বাচিতে পিয়ের বায়োডাটা ইনফরমেশন এরিসের সামনে রাখতে সে বেজায় অনিশ্চিত সত্য সেটাতে চোখ বোলাতে লাগলো। মুহূর্তের মাঝে তার দৃষ্টি স্থির হয়ে যায়, শরীরে অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করে, হৃদস্পন্দন তীব্রতর হয়ে যায়। তার মনে বিস্ময়, রাগ, ক্ষোভ, অভিমান, অন্যরকম অনুভূতি সব কিছু মিলেমিশে একাকার হয়ে যায়। সামনে থাকা যুবতীর ছবিটা দেখে 6 বছর আগে সেই ছলনাময়ী হৃদয়হরণীকে চিনতে তার একটু বিলম্ব হলো না। কম্পিত এবং শুকিয়ে কাঠ হয়ে যাওয়া গলায় এরিস কর্ণমতো উচ্চারণ করল, শ্বেতা মুবাসিরা। ফারহান নিজের বসের এইরকম অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করেছিল, তারপরে সে নির্বিকার ছিল। বসের কোনো ধরনের আচরণে তার হস্তক্ষেপ করা নিষেধ, কিন্তু এবার বসের ভুল সংশোধন করতে সে ব্যস্ত কণ্ঠেই বলে উঠল, স্যার, মেয়েটার নাম তানভি আরতিয়া। এই রক্তচক্ষু নিয়ে তাকালো ফারহানের দিকে। ফারহান সেই দৃষ্টি অনকেল একদম চুপসে বিড়াল হয়ে গেল। সাথে সাথে দৃষ্টি নত করে নিল সে। এরই জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিচ্ছে। গ্লাসের পানি পুরোটা শেষ করে সে ফারহানের উদ্দেশ্যে আদেশ তীক্ষ্ণ কণ্ঠেই ছুঁল, এখনই এই মেয়েটাকে যেখান থেকে পারো খুঁজে বের করবে। আমার ওকে চাই, মানে চাই। আর ওর ব্যাপারে সকল ইনফরমেশন আর বায়োডাটা কালেক্ট করবে। ওনার ব্যাপারে সকল ইনফরমেশন আর বায়োডাটা তো এই ফাইলের মধ্যে আছে স্যার। হুম, এটা নয়। ওর পার্সোনাল লাইফের পুঙ্খানুপুঙ্খ সকল ইনফরমেশন আমার জানা চাই, সাথে ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব কিছুই। ফারহান মাথা নাড়িয়ে বিনিময়ের সাথেই বলল, ওকে স্যার, কয়েক ঘন্টার মধ্যে কাজ হয়ে যাবে। তারপর ওই মেয়েকে আপনার সামনে এনে হাজির করব। এরিস ফারহানের দিকে তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে বলল, ওকে ওই মেয়ে বলার সাহস তোমাকে কে দিয়েছে? ফারহান ঠক গেলেই বলল, তাহলে কি বলবো স্যার? সেটা ম্যাম বলবে। ফারহানের একবার বলতে ইচ্ছা হলো, ওর নাম তো শ্বেতা নয় স্যার, তানভি। তাহলে বারবার শ্বেতা শ্বেতা করছেন কেন? কিন্তু এই প্রশ্ন জিজ্ঞাসা করার সাহস আর হলো না ফারহানের। এই সে রক্তচক্ষুর সামনে সে দ্বিতীয়বার পড়তেই চায় না। ফারহান চলে যেতেই এরিস টেবিলে থাকা পেপারটা ওপরে ছুটে ক্যাচ করতে করতে বিড়বিড় করে শক্ত কণ্ঠেই বলতে লাগলো, যে তোমাকে খুঁজতে পুরো ইটালি আমি তন্ন তন্ন করে ফেলেছিলাম। 6টা বছর পাগলের মতো খুঁজে বেরিয়েছি, বাংলাদেশ সহ অসংখ্য দেশ। সেই তুমি কিনা আজকে নিজে থেকে আমার খাঁচায় ধরা দিলে। এবার তো আর মুক্তি পাবে না তুমি, শ্বেতা মুবাসিরা। তোমাকে আমার স্বর্ণের খাঁচায় বন্দি করার প্রস্তুতি নিচ্ছি আমি। সেখানে তুমি বন্দি থেকে যন্ত্রণায় আজীবন ছটফট করবে, আর আমি সেটা প্রাণ ভরে উপভোগ করব। আমাকে ধোঁকা দেওয়ার শাস্তি এবার তোমাকে সুদে আসলে ফেরত দেব আমি। এই জীবনে আমার থেকে তোমার মুক্তি নেই, মাই ফাকিং অ্যাডিকশন। বলে ভয়ঙ্কর অট্টহাসিতে ফেটে পড়ল এরিস। তার তীব্র হাসির শব্দ সাউন্ড প্রুফ কেবিনের চার দেওয়াল ভেদ করে বাইরে যেতে পারল না। কেবিনের ভিতরে চারপাশে তা প্রতিধ্বনিত হতে লাগলো, আর কতক্ষণ আমাকে এখানে থাকতে হবে ভ্যালেরিয়া? আমার আর ভালো লাগছে না এখানে।
এই মুহূর্তে বান্ধবী ভ্যালোরিয়ার সাথে একটি নাইট ক্লাবে অবস্থান করছে তানভি। তানভির পরনে ল্যাভেন্ডার কালারের একটি স্টাইলিশ লং ফ্রক। ফেলিয়া তানভির ইটালির বেস্ট ফ্রেন্ড। এখানে আসার পর থেকে একসাথে পড়াশোনা করছে দুজন, তাই অন্য সব ইটালিয়ান মানুষদের থেকে ভ্যালোরিয়াকে তানভি ভরসা করে বেশি। সম্পর্ক বেশ ঘনিষ্ঠ, তাই সন্ধ্যার পর তাকে জোর করে এখানে নিয়ে এসেছে ভ্যালোরিয়া। তানভি অনেকবার মানা করলেও সে কোনো বারণ শোনেনি। ভ্যালোরিয়া তানভির দিকে একটা ডিস্কো এগিয়ে দিয়ে ইটালির ভাষায় বলল, আরে কুল বান্ধবী, এত প্যানিক হওয়ার কিছুই নেই। এই নে ড্রিঙ্কস কর। খেতে খেতে আমাকে সব ঘটনা খুলে বল। কেন তুই তোর সদ্য চাকরি পাওয়া অফিসে জয়েন না করে এইভাবে ছুটে এসেছিলিস সব? তানভি নাক মুখ কুঁচকিয়ে বলল, আমি ড্রিঙ্কস করি না ভ্যালেরিয়া, তুই তো জানিস সেটা। ভ্যালোরিয়া গ্লাসটা তানভির হাতে ধরিয়ে দিতেই বলল, আমি জানি তানভি, আর জানি বলেই তোকে আমি হার্ড ড্রিঙ্কস না দিয়ে সফট ড্রিঙ্কস দিয়েছি। এটা জাস্ট একটা অ্যাপেল জুস, টেস্ট করেই দেখ। তানভি মুখে নিয়ে দেখলো আসলে এটা আপেলের জুস, তাই সে নির্দ্বিধায় সেটা পান করতে লাগলো। ভ্যালোরিয়া বলল, এবার তোর অফিসের ঘটনাটা খুলে বল। তানভি জুস পান করতেই বলল, আর বলিস না, নেটুলার কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। ভাগ্যগুণে সিলেক্টও হয়ে গিয়েছিলাম, কিন্তু যেইমাত্র সিওর কেবিনে ঢুকতে যাব অমনি দেখি একটা মেয়ে সিওকে কিস করছে। তারপর ওই সিও মেয়েটাকে একটা দাবাং মার্কা চড় মেরে দিল। ওইটা দেখেই আমি দৌড় মেরে চলে এসেছি। ভ্যালোরিয়া প্রথমে বিস্ময়ে হতবাক হয়ে গেল, পরক্ষণে খিলখিল করে হেসে দিল। হাসতে হাসতেই বলল, লাইক সিরিয়াসলি তানভি, তুই সামান্য এই ঘটনা ভয় পেয়ে এইভাবে দৌড়ে চলে এলি, তাও এত বড় একটা কোম্পানির অফার হাতছাড়া করে? আমি ওর জীবনেও এমনটা করতাম না। তুই এখনও পুরোপুরি সাহসী হতে পারলি না রে। আর তাছাড়া নেটওয়াল কোম্পানির সিইও অ্যাডিস অ্যাড্রিয়ানের আমার বর্তমানের ক্লাস। আমাকে যদি কেউ তার পিএ হয়ে জব করতে বলতো, আমি এক পায়ে দাঁড়িয়ে রাজি হয়ে যেতাম। এই অফার কেউ হাতছাড়া করে নাকি বোকা মেয়ে? তানভি গাল ফুলিয়ে বলে উঠল, আমারও তো শখ নেই ওরকম প্যাঁচ গোছের মধ্যে থেকে কাজ করতে। আমি ভাই নিরিবিলি আর শান্তিপূর্ণ একটা জায়গায় নীরবে কাজ করতে চাই। ভ্যালোরিয়া হঠাৎ করে তানভির হাত টেনে নিয়ে সেটা অভিজ্ঞতা চোখে দেখতে দেখতে গম্ভীর কণ্ঠে বলতে লাগলো, কিন্তু তোর হাত তো বলছে অন্য কথা। তোর কপাল ভীষণ রাগী, বদমেজাজি আর সাইকো টাইপের পার্টনার লেখা রয়েছে, যে তোকে সারাক্ষণ লাভ টর্চার করবে। তানভি চোখ কপালে তুলে চিৎকার করে বলল, কি বলছিস এইসব? এত ভয়ানক হবে সে? একদম রোমান্টিক হবে না? হতেই পারে, যদি তোর ভাগ্য সুপ্রসন্ন হয়। তানভি হাত ছাড়িয়ে নিতেই বলল, তোর এসব জ্যোতিষ শাস্ত্র দূরে নিয়ে রাখ, আমি এসবে বিশ্বাস করি না। বিশ্বাস না করলে নেই, আমার তাতে কি? বলে ভ্যালোরিয়া ড্রিঙ্কসের গ্লাসে চুমুক দিল। তখনই হঠাৎ করে হট্টগোল শুরু হয়ে গেল। মিউজিক বক্সের সাউন্ড থেমে গেল। বারে উপস্থিত সকল মেয়েরা উত্তেজিত হয়ে কিছু একটা বলতে লাগলো। তানভি কান খাড়া করে শুনতে টের পেল মেয়েগুলো অ্যান্ড্রুয়ানো বলে চেঁচাচ্ছে। তানভি ভাবছে অ্যান্ড্রুয়ানো আর এরিস অ্যান্ড্রুয়ানো নয় তো। তার ভাবনের মাঝে হঠাৎ ভ্যালোরিয়া তাকে ধরে উচ্চস্মিত কণ্ঠেই বলে উঠল, দেখ তানভি, কে এসেছে। তানভি তাকাতেই দেখতে পেল আসলে এরিস অ্যান্ড্রুয়ানো এসেছে। সাদা ফুল হাতার শার্ট, কালো টাই এবং জিন্সের সাথে কালো ওয়েস্টকোট পরনে, হাতে রোলেক্স ব্র্যান্ডের লেটেস্ট দামি রিস্ট ওয়াচ। ব্ল্যাক শার্টটা এক হাতে জড়িয়ে ধরা, সিল্কি হালকা বাদামি চুলগুলো এলোমেলো হয়ে ঘাড় এবং কপাল ছুঁয়ে আছে। সুদর্শন মুখে সম্মোহীন চাহনিতে সকলে বিমোহিত হয়ে পড়েছে। তানভি নিজেও বাদ গেল না তাদের মধ্য থেকে। এই সকল মেয়েদের মাঝখান থেকে তাদেরকে উপেক্ষা করে সরাসরি ভ্যালোরিয়া আর তানভির সামনে এসে দাঁড়ালো। তার ঠোঁটের কোণে ঝুলে আছে সূক্ষ্ম স্বর্ণহীন হাসি। তীক্ষ্ণ নজর কাড়া চোখে তানভির দিকে একদৃষ্টে তাকিয়ে রয়েছে সে। এতে তানভি অপ্রস্তুত হয়ে চোখ সরিয়ে নেয়। ভ্যালোরিয়া উচ্ছ্বসিত হয়ে এরিসের উদ্দেশ্যেই বলতে লাগলো, আমি বিশ্বাস করতে পারছি না,
আপনি আমার চোখের সামনে, এরিস অ্যাড্রিয়ানো আমার চোখের সামনে। আপনাকে নিজের চোখের সামনে দেখা আমার কত দিনের স্বপ্ন, আপনি তা জানেন না। আমার বর্তমান ক্লাসগুলোর মধ্যে টপ পজিশনে রয়েছেন আপনি। আপনার একটা অটোগ্রাফ দেওয়া যাবে মিস্টার অ্যাড্রিয়ানো? এই সে ভ্যালোরিয়ার বক বক কানেই যাচ্ছে না, তার সম্পূর্ণ দৃষ্টি এবং মনোযোগ তানভীর দিকে স্থির হয়ে আছে। তানভীর যে সেই ধারালো দৃষ্টির আঘাতে একেবারে কুঁকড়ে যাচ্ছে, সেদিকে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপে নেই। ভ্যালোরিয়া বক বক বেশি হওয়াতে এরিস বিরক্ত হয়ে তার পিছনে থাকা ফারহানকে কিছু একটা ইশারা করলো। ফারহান এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে ভ্যালোরিয়ার উদ্দেশ্যে বলল, সেনোরিটা, প্লিজ স্যারকে বিরক্ত করবেন না। আপনার যা কিছু বলার আমাকে বলুন, আমি পরবর্তীতে স্যারকে সেসব বলে দেব। ভ্যালোরিয়া বিরক্ত হয়ে ফারহানের দিকে তাকিয়ে বলল, আপনি আমাকে সেনোরিটা বললেন কেন? কারণ আমি স্প্যানিশ ভাষায় দক্ষ, আর সে ভাষায় অবিবাহিত মেয়েদেরকে সেনোরিটা বলা হয়। আমি তো আপনার নাম জানি না, তাই সেনোরিটা বললাম। আমাকে দেখে আপনার অবিবাহিত মনে হলো কেন? এমনি। এমনি কেন? আমি তো ম্যারিডও হতে পারি। উফ, আপনি এত কথা বলেন কেন? ম্যারিড থাকলে নিশ্চয়ই এবারে আপনি আপনার বান্ধবীকে নিয়ে আসতেন না? আপনার বয়ফ্রেন্ড অথবা হাজবেন্ড আপনার সাথে থাকতো। কেউ যেহেতু সাথে নেই, তাই আপনাকে আনম্যারিডই বলা যায়। ভ্যালোরিয়া বাঁকা হেসে বলল। ব্রিলিয়েন্ট, আমি ইমপ্রেসড। ফারহান ভ্যালোরিয়ার হাত টেনে ধরে নিয়ে যেতে যেতেই বলল, ইমপ্রেস হন আর যাই হন, এখান থেকে বেরিয়ে তারপর হন। এখন স্যারের নির্দেশ পালন না করলে নির্ঘাত আমার গর্দান যাবে। ওরা দুজন যেতেই এরিস আচমকা তানভীর কোমর টেনে ধরে তাকে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। তানভীর হতবিম্বল হয়ে এরিসের বুকে আছড়ে পড়ে তার মুখের দিকে তাকালো। এরিসের নির্বিকার শান্ত মুখভঙ্গি দেখে তানভীর বেশ অবাক হলো। তারপর নিজেকে ছাড়াতে মুচড়ামুচড়ি করেই বলতে লাগলো, কি করছেন মিস্টার অ্যাডিয়ানো? দয়া করে ছাড়ুন আমাকে। সেভাবে ধরে রেখে তানভীর সামনে থাকা চুলগুলো ফু দিয়ে উড়িয়ে দিল। মুহূর্তে তানভীর শরীরে তীব্র শিহরণ বয়ে গেল। একদম চুপচাপ হয়ে এরিসের মুখপানে তাকিয়ে রইল সে। এরিস শীতল কণ্ঠেই বলতে লাগলো, আপনার সাথে আমার আসক্তির খুব মিল, জানেন মিস তানভি আরাদিয়া। তানভীর অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আসক্তি? আসক্তি, যে বিষাক্ত হওয়া সত্ত্বেও আমার শরীরের প্রতিটি রক্তকণিকায়, শিরা উপশিরায়, রন্ধ্রে রন্ধ্রে এবং অস্তিত্ব জুড়ে অনিবার্যভাবে মিশে রয়েছে। আমি জেনে শুনেই হ্যামলকের মতো মাই অ্যাডিকশন নামক বিষ পান করেছি, যা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিলেও তাকে ছাড়ার সাধ্য আমার নেই। জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত অক্সিজেনের মতো তাকে আমার চাই। মিস তানভীর আরাদিয়া? এরিসের নীরের শীতল কণ্ঠে ঘর ভাঙল তানভীর। অথচ এরিস সামনের দিকে তাকিয়ে নির্বিকার গাড়ি ড্রাইভ করে চলেছে। তানভীর গুটিসুটি হয়ে তার পাশের ফ্রন্ট সিটে বসে রয়েছে। কিছুক্ষণ আগে বারে তাদের টুকটাক পরিচয় হয়ে গিয়েছে। যদিও এরিসের তখনকার ব্যবহারের জন্য তানভীর অপ্রস্তুত হয়ে পড়েছিল, তবে পরবর্তীতে এরিস সেটা তার মজা বলে উড়িয়ে দিয়েছে। তানভীর সেটা মেনেও নিয়েছে। এই সেই নতুন বিয়ে হওয়ার সুবাদে তানভীর আর চুপ করে থাকতে পারেনি। তখন ওভাবে অফিস থেকে চলে আসার জন্য এরিসের কাছে মাফও চেয়েছে। এরিস তাকে মাফ করার জন্য একটি শর্ত দিয়েছে, সেটা হলো তার সাথে লং ড্রাইভে যেতে হবে। তানভীর প্রথমে মানা করলেও পরবর্তীতে এরিস নির্দিষ্ট সীমার মধ্যে থেকে ঘুরে আসবে বলার পর রাজি হয়েছে। সে থেকে তারা গাড়িতে বসে রয়েছে। তানভীর বলল, ম্যারিড লাইফ কেমন কাটছে আপনার? তানভীর অবাক হয়ে বলল, কিন্তু তোমার তো বিয়েই হয়নি। এরিস তার ছিল ভরা বাঁকা হাসল। সে তার দৃষ্টি এড়ালো না তানভীর, কিন্তু সে কিছু বলল না। এরিস আগের মতো ড্রাইভ করতে করতে সামনে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, কখনো কাউকে ধোকা দিয়েছেন মিস তানভি? তানভীর আড়ষ্টতা ভরা স্বরেই বলল, না তো। কখনো কারো মন ভেঙেছেন? না। হয়তো এই দুটো কাজই আপনি করেছেন, কিন্তু আপনার কিছুই মনে নেই। কি বলতে চাইছেন আপনি? এমন কিছুই করিনি আমি। হঠাৎ এরিসের চোখ মুখ কেমন শক্ত হয়ে উঠল। তাতে দাঁত চাপার ফলে চেয়ার অর্ধ শক্ত হয়ে গেল। চোখ জোড়াতে রক্ত জমাট হলো। গাড়ির স্পিড বাড়িয়ে দিল সর্বোচ্চ গতিতে। ফাঁকা প্রশস্ত হাইওয়েতে ব্ল্যাক ল্যাম্বরগিনিটা বাতাসের গতিতে ছুটতে লাগলো। তানভীর এতে প্রচণ্ড ভয় পেয়ে গেল। সে ভয়ে চিৎকার করে বলে উঠল, এটা কি করছেন মিস্টার অ্যাডিয়ানো? প্লিজ এত স্পিডে গাড়ি চালাবেন না।
আমার ভয় করছে ভীষণ। এরিস স্পিড কমালো না। একইভাবে গাড়ি চালাতে চালাতে শক্ত কণ্ঠেই বলে উঠল, বিশ্বাসঘাতকদের আমি কখনো ক্ষমা করি না, জানেন তো। তাদেরকে আমি জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেই। তানভি এরিসের কথার আগামাথা কিছুই বুঝতে পারলো না। সে বারবার এরিসকে গাড়ি থামানোর জন্য অনুরোধ করছে। অনেকক্ষণ পর এরিস নিজের সাথে যুদ্ধ করে গাড়ি থামালো। আজ তার হঠাৎ করে ভয়ঙ্কর ইচ্ছা জেগেছিল গাড়িটা অ্যাক্সিডেন্ট করিয়ে দুজনের সাথে মরে যাওয়া। কিন্তু শেষ মুহূর্তে এসে সে সিদ্ধান্ত বদলালো। এত সহজে সে তাকে মরে দিলে তো হবে না, তাকে তিলে তিলে কষ্ট দেওয়াটা তো বাকি রয়ে যাবে। যে দেহ যন্ত্রণায় এত বছর সে সহ্য করেছে সেটা তো সে তাকেও ফিরিয়ে দিতে হবে। এত সহজে শাস্তি দিলে তো আর তার প্রতিশোধ পূরণ হবে না। এই হঠাৎ করে ব্রেক কষার ফলে তানভীর মাথা গাড়ির ফ্রন্ট মিররের এক পাশে বাড়ি খেলো। সে কপাল চেপে ঠিক মতো উঠে বাতাসে হঠাৎ তার নাকে মুখে কেউ রুমাল চেপে ধরল। রুমালে ক্লোরোফর্ম মিক্স করা ছিল। তানভীর কিছুক্ষণ ছটপট করতে করতে একসময় নিস্তেজ হয়ে পড়ল। ঢলে পড়ল এরিসের চওড়া ও প্রশস্ত কঠিন বক্ষপিঞ্জরে। এই দুহাতে তার শ্বেতাকে আগলে নিয়ে নিজের কঠিন বুকের মাঝে শক্ত করে চেপে ধরল, যেন তাকে পিষে ফেলতে চাইছে নিজের পাথর কঠিন বুকে। এই সে পৈশাচিক হিংস্র মস্তিষ্ক এই মুহূর্তে ইচ্ছে বলছে শ্বেতাকে ওইভাবে বুকের মাঝে চেপে ধরে শ্বাসরোধ করে মেরে ফেলতে। কিন্তু তার অবাধ্য ও দুঃখ হৃদয় স্পন্দন তাকে বারবার হুঁশিয়ার দিচ্ছে এমনটা না করার জন্য। এরই শ্বেতাকে ওইভাবে বুকে জড়িয়ে ধরে রেখে বিড়বিড় করে শীতল কণ্ঠে বলতে লাগলো, তুমি স্মৃতি হারিয়ে সব ভুলে গেলেই কি আমার কাছ থেকে নিস্তার পেয়ে যাবে? নাম, পরিচয়, স্থান, অবস্থান পাল্টে ফেলে ভেবেছিলে সারা জীবন আমার কাছ থেকে পালিয়ে বেড়াবে? সেটা তো আর হবে না। তোমার আর তোমার পরিবারের সাথে যে আমার এখনো অনেক পুরনো হিসাব নিকাশ বাকি আছে, সেসব চুকিয়ে নিতে হবে না? শিকারী হিসেবে তোমায় শিকার যখন করেছি, তখন ধীরে সুস্থে থাবা দিয়েই না হয় স্বীকার করব মাই ফাকিং অ্যাডিকশন। শ্বেতা মুবাসিরা, ওয়েলকাম টু মাই ডার্ক সাইড। গভীর তন্দ্রায় নিমজ্জিত তানভীর আরাধিয়া। চোখ দুটো প্রচণ্ড ভারী হয়ে আছে তার। শরীরটা কেমন যেন অবশ লাগছে। চাইলেও চোখটা খুলতে পারছে না সে। অথচ তার দেহ মস্তিষ্ক স্পষ্ট টের পাচ্ছে। তার চোখে মুখে নাকের ডগায় কারো শীতল হাতের অযাচি স্পর্শ, কারো উষ্ণ শ্বাস প্রশ্বাস তার চোখে মুখে আছড়ে পড়ছে। কেউ যেন এক দৃষ্টিতে গভীরভাবে তার দিকে চেয়ে আছে। অথচ তানভী একটু নড়তেই পারছে না। কেউ যেন তাকে আষ্টে পিষ্টে নিজের শক্তপোক্ত দেহের সাথে জড়িয়ে ধরে রেখেছে। হঠাৎ তানভীর কানে ভেসে এলো কারো বিড়বিড় করে বলা হাসির স্বরে কিছু অস্পষ্ট কথা। মাই অ্যাডিকশন, তুমি চাইলেও আমার, আর না চাইলেও শুধু এবং শুধুমাত্রই আমার। তোমাকে পাওয়ার নিয়তি আমি নিজের হাতে তৈরি করে নেব। তোমার শরীরে অন্য কারো স্পর্শ লাগলেও তোমায় আমার স্পর্শের মাধ্যমে ক্ষতবিক্ষত করে হলেও আমার করেই ছাড়ব। গাড়ির আচমকা ঝাঁকুনি লাগাতে তন্দ্রার ভাব কেটে গেল তানভীর। আশেপাশে তাকে দেখলো সে ট্যাক্সিতে বসে রয়েছে। হাত ঘড়ির সময় দেখলো অফিসের সময় আর মাত্র 10 মিনিট বাকি আছে। অথচ এখনো অর্ধেকটা পথে বাকি। মনে মনে কপাল চাপড়ালো তানভীর। প্রতিদিন কোনো না কোনো কারণে তার অফিসে লেট হয়ে যায়। এক সপ্তাহ হয়নি সে নেটেলা কোম্পানিতে এরিস এডওয়ানের পিএ হিসেবে জয়েন করেছে। সেই রাত্রে এরিস যখন তার মুখে ক্লোরোফর্ম চেপে অজ্ঞান করে দিয়েছিল, এরপর তানভীর সকালবেলা নিজেকে নিজের রুমের সহি সালামত অবস্থায় দেখতে পায়। পরবর্তীতে ফ্লোরিয়ার সাথে কথা বলে জানতে পারে সেদিন এরিসের সাথে লং ড্রাইভ শেষে এরিস নিজে ফ্লোরিয়ার মাধ্যমে তাকে তার বাড়িতে ড্রাইভ করে দিয়ে যায়। কিন্তু বাড়িতে কেউ তাকে দেখেনি। অবশ্য মাঝের ঘটনাগুলো তানভীর সম্পূর্ণ ভুলে যায়। এমনকি এরিস যে তার মুখে ক্লোরোফর্ম চেপে ধরেছিল, তার সাথে অস্বাভাবিক আচরণ করেছিল, এইসব ফ্লোরিয়াকে জানাতে সে এইসবকে তার নিছক দুঃস্বপ্ন বলে জানায়। তাই তানভীর কিছুক্ষণ আগে দেখা তার স্বপ্নকেও আগের সমস্ত দুঃস্বপ্ন অন্তর্ভুক্ত করে ফেলে। মনে মনে নিজেকে এই বলে সান্ত্বনা দেয় অতিরিক্ত দুঃস্বপ্ন দেখার ফলে সে বারবার হ্যালুসিনেশন করছে। তাই এরিসকে কোনো দোষ না দিয়ে সে তার কোম্পানিতে পিএ হিসাবে জয়েন করে নেয়। আজকেও অফিসে পৌঁছতে লেট হয়ে গেল তানভীর। ঠিক 9টা বাজে অফিসে উপস্থিত থাকার কথা থাকলেও এখন বাজে 9:30।
তার রাগচোটা ও বদমেজাজি বস একটা মিনিট দেরিও পছন্দ করে না। সেখানে কিনা তানভীর আজ কাটায় 30 মিনিট লেট করে ফেলল। প্রতিদিনের মতো আজকেও স্যারের গরু গম্ভীর রামধনক খেতেই হবে তানভীরকে। এসব ভাবতে ভাবতে পরনের ব্ল্যাক কালারের ফরমাল স্যুটটা আরেকটু ঠিক করে চোখে চশমা ঠিক করতে করতে তার বসের কেবিনের পাশে তার জন্য নির্ধারিত করে রাখা কেবিনে দ্রুত বসে পড়ল তানভীর। আজ না জানি তার কপালে কি শনি আছে। তানভীর পরনে ব্ল্যাক কালারের জিন্স, হোয়াইট শার্ট আর ব্ল্যাক স্যুট, চোখে চিকন ফ্রামের স্টাইলিশ করা একটা চশমা। এই চশমাটা যেন তার সৌন্দর্যকে অন্যরকম করে তুলেছে। তবে চশমাটা পরলে তাকে অনেক গুলুমুলু আর বেশি কিউট কিউট দেখতে লাগে। ব্যাঙ্গস কাট করা কাট অবধি থাকা ব্রাইন চুলগুলো উঁচু করে ছুটি করা। অপরদিকে আপাতমস্তক ব্ল্যাক শার্ট, টাই, জিন্স প্যান্ট পরিহিত ধূসর রঙের স্যুট, চোখে ব্ল্যাক কালারের সানগ্লাস, ডান হাতে সবসময়ের মতো রলেক্স মডেলের ব্ল্যাক কালারের ব্র্যান্ডেড রিক্স ওয়াচ এবং ব্র্যান্ড শুজ পরিহিত অবস্থায় বেশ অ্যাটিটিউড নিয়ে নিজের অফিসে প্রবেশ করলো নেটওয়ার্ক কোম্পানির সিইও এরিস এডওয়ার্ন। তার ঘন কালো সিল্কি চুলগুলো জেল দিয়ে অন্তরন্ত সুন্দরভাবে স্পাই করে সেট করা, সুশ্রী অফর্সা মুখটাতে চকচকে ক্লিন শেভ করা, সুঠাম পেশিবহুল সুপুরুষময় দেহটা অন্তত আকর্ষণীয় লাগছে। তার পেছনে পেছনে বেশ কিছু কর্মচারী আসছিল। অফিসের সকল স্টাফ এবং ম্যানেজার তাকে দাঁড়িয়ে সম্মান ও অভিনন্দন জানালো, অথচ সে কোনো দিকে না তাকিয়ে গম্ভীর মুখে নিজের মতো করে নিজের কেবিনে প্রবেশ করলো। তানভীর এতক্ষণ চিন্তার সাগরে ডুবে থাকলেও স্বয়ং তার বসে লেট করে এসেছে দেখে মনে মনে ভীষণ খুশি হলো সে। যাক, আজকে অন্তত বসের কাছ থেকে তাকে কোনো ছাড়ি খেতে হবে না। মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল তানভীর। তবে তার এই স্বস্তি বেশিক্ষণ টিকল না। কিছুক্ষণ পরে বসের রুমে ডাক পড়ল তার। সঙ্গে সঙ্গে আত্মাটা কেঁপে উঠল যেন। এরিস এডওয়ার্নকে সেই শুরু থেকে প্রচণ্ড ভয় পায়। কারণটা অবশ্যই তার বস নিজেই। অফিসের প্রথম দিনেই নিজের একটা ভুলে এরিসের মতো রুট ও গম্ভীর স্বভাবের মানুষটার কাছ থেকে প্রচণ্ড রামধমক খেয়েছিল তানভীর। এরপর থেকেই বসকে সে মনে প্রাণে ভয় পায়। সে ভেবেই পায় না প্রথম দিন যে মানুষটা তার সাথে এত বিহেভ ভালো করেছিল, এরপরের দিন অবশ্য হঠাৎ করে এত রুক্ষ হয়ে গেল কিভাবে। অবশ্য বড় লোকদের ব্যাপার স্যাপার, তারা যখন যা খুশি তাই করতে পারে। তানভীরের মতো মধ্যবিত্ত মানুষদের এইসব কিছু সহ্য করে নিতেই হয়। বুকে ফু দিয়ে তানভীর ধীরে সুস্থ তার বসের কেবিনের ফাইলগুলো নিয়ে প্রবেশ করলো। এরিস এডওয়ার্নোর ডেস্কের পিছনে চেয়ারে উল্টো দিকে ঘুরে বসেছিল তখন। তার হাতে একটি ফাইল উঁচিয়ে ধরা, সম্ভবত সেটা সে পড়েছে। পুরো কেবিনটায় একবার চোখ বুলালো তানভীর। কেবিনটা পুরো দেওয়াল কাছে তৈরি, উপর নিচ এবং অবশিষ্ট দেওয়াল সম্পূর্ণ কালো রঙের। ডেস্ক টেবিল এবং অন্য নামি দামি আসবাবপত্র খুব সুন্দরভাবে সাজানো গোছানো। সব কিছুর মধ্যে একটা আভিজাত্য এবং শৌখিনতার ছাপ সুস্পষ্ট। তানভি আরাধিয়া, আজকেও 30 মিনিট লেট করে এসেছো কেন তুমি? আচমকা কারো তীব্র গম্ভীর ও শান্ত কণ্ঠে কেঁপে উঠল তানভীর। এরিস অফিসের প্রথম দিন থেকেই তাকে তুমি বলেই ডাকে। এরিসের বিয়ে হয় তানভীর ব্যাপারটা প্রথমে অস্বস্তি হলেও পরবর্তীতে মেনে নিয়েছে। শরীর কাঁপতে থাকায় হাতের ফাইলগুলো পড়ে যেতে নিলেই তানভীর সেগুলো খপ করে ধরে ফেলে। সামনে তাকে দেখলো একজোড়া তীক্ষ্ণ পিঙ্গলবর্ণের মায়াবী রুক্ষ চোখ জোড়া তার দিকে নিবদ্ধ হয়ে আছে। ওই চোখ জোড়ার দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না তানভীর। দ্রুত চোখ নামিয়ে ফেলে মনে মনে বলল, স্যার, আপনিও তো আজ 30 মিনিট লেট করে এসেছেন। কই সেটার বেল তো কিচ্ছু হলো না। সরি, কই সেটার বেলা তো কিচ্ছুই হলো না। বস বলে আপনি পার পেয়ে যাবেন আর আমি আপনার অধীনস্থ বলে কথা শুনবো, এটা তো হতে পারে না স্যার। এটা ঘোরতর অন্যায়। কি হলো, জবাব দিচ্ছ না কেন? আবারও একটা রামধমক খেয়ে শুকনো ঢোক গেল তানভীর। মনের কথা মনে রয়ে গেল। আপনি কি করে জানলেন স্যার আমি 30 মিনিট লেট করে এসেছি? আপনি তো আমার পরে। বাকি কথা শেষ করতে পারল না তানভীর। তার আগে এরিস চোখ পাকিয়েই বলল, আমি কি করে জানলাম? না জানলাম সেটা সম্পর্কে তোমাকে কৈফিয়ত দিতে যাব আমি? দ্রুত আমার কোশ্চেনের অ্যান্সার দাও। তানভীর কোনো রকমে নিজেকে সামনে নিয়ে সিরিয়াস মুখভঙ্গি করে বলল, সরি স্যার, ভুল হয়ে গেছে, আর কখনো এরকম হবে না। এভাবে বলে বলে আরও অনেক দিন পার পেয়ে গেছো, বাট
নেক্সট টাইম আর পার পাবে না, মাইন্ডেড। ওকে স্যার। আজকের যত অ্যাপয়েন্টমেন্ট আর মিটিংয়ের শিডিউল আছে সব রেডি করো। এরপর আমার জন্য ব্ল্যাক কফি রেডি করো। আর এখন ইম্পর্টেন্ট সব ফাইলগুলো ওপেন করো। ওকে স্যার। বলে তানভি দ্রুত ফাইলগুলো ডেস্কে রেখে এক এক করে ফাইলগুলো ওপেন করে ইরিশকে দেখাতে লাগলো। কোনগুলোতে তার বসের সিগনেচার ও অনুমোদন লাগবে সেগুলো দেখাতে লাগলো। গভীর মনোযোগ দিয়ে কাজ করতে থাকায় তানভি একটিবার টেরও পেল না একজোড়া চোখ ও সন্মোহীন দৃষ্টি তার দিকে পলকহীনভাবে তাকিয়ে রয়েছে। হঠাৎ তানভীর ফোন ভাইব্রেট করে উঠল। তাতে ইরিশের ধ্যান ভেঙে যাওয়ায় সে বেশ বিরক্ত হলো। তানভী অপ্রস্তুত হয়ে ফোনের স্ক্রিনে তাকাতে দেখলো সায়ন ফোন দিয়েছে। সে ইরিশকে এক্সকিউজ মি স্যার বলে কিছুটা দূরে গিয়ে ফোনটা পিক করলো। ইরিশ তীক্ষ্ণ দৃষ্টি মেলে সেদিকে তাকিয়ে থাকলো। হ্যাঁ সায়ান ভাইয়া, বলো। আজকে লাঞ্চ টাইমে আমি তোমার অফিসে আসবো তানভি, তোমার জন্য লাঞ্চ রেডি করে এনেছি। আরে না না ভাইয়া, এসবের কোনো দরকার নেই। আমি ক্যাফেটেরিয়াতে লাঞ্চ করে নিব। আমি কোনো কথা শুনছি না, তুমি আমার জন্য ওয়েট করো। বলেই ফোন কেটে দিল সায়ান। তানভী ফোন রেখে ফিরে আসতেই ইরিশ রুক্ষ স্বরে প্রশ্ন করলো। কে ফোন করেছিল তানভি? তানভী অপ্রস্তুত হয়ে পড়ল। পার্সোনাল কল ছিল স্যার। ইরিশ দাঁতে দাঁত চেপে নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলল। কলটা এক্স্যাক্টলি কার ছিল সেটা বলো। সায়ান ভাইয়ার। ইরিশ প্রায় চিৎকার করে বলে উঠল। কি? কে? ইরিশের চিৎকারে তানভী ভয় পেয়ে এক প্রকার দূরে সরে গেল। ইরিশ ধীরে পায়ে তার দিকে এগোতে এগোতে হিমশীতল কণ্ঠে বলতে লাগলো। ওই ছেলের সাথে তোমার কি? ও কেন ফোন করবে তোমায়? একই বাড়িতে থাকো না তোমরা? সম্পর্ক তোমার ওর সাথে? এসে রেহনের কথাবার্তা এবং আচরণে বেশ ভড়কে গেল তানভী। হঠাৎ সে কিছুটা সাহস সঞ্চয় করে বলে উঠল। দেখুন স্যার, আমি আপনার অফিসে চাকরি করি বলে আপনি আমার সাথে এরকম রুড বিহেভ করতে পারেন না, এভাবে কথা বলতে পারেন না। আর পার্সোনাল লাইফে আমি কার সাথে কথা বলবো, কার সাথে সম্পর্ক রাখবো, এগুলো একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। কথাগুলো বলে পেছাতে পেছাতে তানভী একেবারে দেয়ালের সাথে মিশে দাঁড়ালো। এরিস রুক্ষ কদমে এগিয়ে এসে তার মুখোমুখি দাঁড়িয়ে তানভীকে মাঝখানে রেখে দেয়ালের দুপাশে দুহাত চেপে ধরে স্থির হয়ে দাঁড়ালো। এই মুহূর্তে এরিসের গায়ে গ্রে শোটটা নেই। অসাধারণ ম্যাজিক্যাল ফিটনেসের জিম করা ফর্সা সিক্স প্যাক বডিটা ব্ল্যাক শার্টের সাথে আটসাট ভেবে লেগে রয়েছে। পেশিবহুল হাড় দয়ে শার্টের লম্বা দুই হাতা কড়ি অবধি ফল্ড করে রাখা সুদর্শন গম্ভীর চেহারার সাথে এরিশকে দেখতে মারাত্মক লাগছে। তানভী এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। সে সাথে এরিশের গায়ের ম্যানলি করা পারফিউমের সুঘ্রাণ তাকে মাতাল করে দিচ্ছে। কিছুক্ষণ নীরব থেকে এরিশ চোখ মুখ কঠিন করে শীতল রাগান্বিত স্বরে বলতে লাগলো। তাহলে তোমার সাথে কিভাবে কথা বলতে পারি আমি? তোমার মতো মেয়ের সাথে আর কিভাবেই বা কথা বলা যায়, যে কিনা কাউকে ধোঁকা দিয়ে নিজের শরীরে পরপুরুষের স্পর্শ। কথাটা বলতে বলতে আচমকা থেমে যায় এরিশ। নিজেকে বহু কষ্টে নিয়ন্ত্রণ করে নেয় সে। এক্ষুনি রাগ ক্ষোভ কষ্ট সব বেরিয়ে এলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না সে। অন্যদিকে তানভী এরিশের কথায় আগামাথা কিছু বুঝতে না পেরে হাঁ করে তার দিকে তাকিয়ে থাকে। তারপর নিজেকে ধাতস্থ করে আচমকা শান্ত স্বরে বলে উঠল। সরুন স্যার, এখানে আমার কাজ আপাতত শেষ, আমাকে আমার কেবিনে যেতে দিন। এরিশ কোনো কথা না বলে তানভীকে যেতে দিল। তানভী এরিশের পাশের ছোট্ট কেবিনটায় গিয়ে বসে পড়ল। এরিশ চেয়ারে বসে পড়ে মিনিটর স্ক্রিনে এক দৃষ্টিতে তানভীর কেবিনে তাকে পর্যবেক্ষণ করতে লাগলো। এমনিতেই সে অফিসে খুব একটা আসতো না, সবসময় ফারহানাই সব কিছু সামলাতো। কিন্তু তানভী অফিসে জয়েন করার পর থেকেই সে প্রতিদিন সময় করে অফিসে আসে, কেবল পুরোটা সময় তানভীকে দেখার জন্য আর তার সান্নিধ্য পাওয়ার জন্য। লাঞ্চ টাইমে সকল স্টাফদের যখন বিরতি দেওয়া হয় তখন তানভীর সাথে বাইরে একটি ক্যাফেটেরিয়াতে দেখা করতে আসে সায়ান। সেটা দেখতে পেয়ে প্রচণ্ড রেগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে নিজের কেবিনে তাণ্ডব চালাতে থাকে এরিশ। ইচ্ছা মতো অসহনীয় চিৎকার করতে থাকে। সাউন্ড প্রুফ রুমে হওয়াতে কেউ সেটা শুনতে কিংবা দেখতেই পায়নি। কিন্তু ফারহান এরিশের এই অবস্থা দেখতে পেয়ে দ্রুত তার রুমে ছুটে আসে। এরিশ তখন রিভলভারে বুলেট লোড করে সায়ানকে শ্যুট করার উদ্দেশ্যে বাইরে ছুটে যাচ্ছিল। ফারহান অনেক কষ্টে জাপটে ধরে তাকে থামায়। ফারহান অসহায় কণ্ঠে অনুনয়ন করে বলল। কি করছেন স্যার? এভাবে উত্তেজিত হবেন না প্লিজ।
এরকম করলে পরিস্থিতি আরও বিগড়ে যাবে। এরিস রাগে ফুঁসতে ফুঁসতেই বলল, আমাকে ছেড়ে দাও ফারহান, আমি ওই বাস্টার্ড সায়ানকে আজকে ছাড়বো না। ও আমার কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে। আর ওই শ্বেতা, ওকেও আমি ছাড়বো না। অনেক সুযোগ দিয়েছি ওকে, অনেক ইঁদুর বিড়াল খেলা হয়েছে। এবার ওকে সম্পূর্ণভাবে আমার কাবুতে নিয়ে নেব, দেখিয়ে দিব নিজের আসল রূপ। ফারহান এরিসের মনোযোগ অন্যদিকে ঘোরাতে ঘড়ি করেই বলে উঠল, স্যার, আপনার কথা মতো আমি ক্লারা মেয়েটার ঠোঁটসহ সম্পূর্ণ মুখ জ্বালিয়ে দিয়েছি। আপনার সাথে অসভ্যতমি করার উচিত শিক্ষা দিয়েছি মেয়েটাকে। তবু এরিস যেন শান্ত হতেই পারছিল না। শার্টের টাই লুজ করতে করতে সে অস্থির হয়ে বিক্ষিপ্ত মেজাজ নিয়ে বলে উঠল, তাড়াতাড়ি মেরিট রেজিস্ট্রি পেপার রেডি করো ফারহান। সেটা যেন এই মুহূর্তে এটার ব্যাপারে কিছু জানতে না পারে। ওর অজান্তেই সব কিছু করতে চাই আমি। কিন্তু তাকে সম্পূর্ণভাবে নিজের কবজায় করবেন কিভাবে স্যার? এরিস ডেভিল স্মাইল দিয়ে বলল, সেটার ব্যাপারেও মাথায় আছে আমার। যেভাবে ও আর ওর পরিবার আমাকে ফাঁকি দিয়ে 6 বছর আগে পালিয়ে গিয়েছিল, এবার সেই প্রতিশোধ নেবার পালা চলে এসেছে। এবার সকলের সামনে আমি আমার প্রতিশোধ পূরণ করব। ওকে সম্পূর্ণ আমার কবজায় করে রাখবো, অথচ কেউ কিচ্ছু করতেও পারবে না। আর মাত্র কয়েকটা দিন, এরপর। আর ওই বাস্টার্ড সায়ানকে তো আমি পরে দেখে নিচ্ছি। আমার কলিজায় হাত দেওয়ার পরিণাম ওকে আমি হাড়ে হাড়ে বুঝিয়ে দিব। বলে প্রখর অট্টহাসিতে ফেটে পড়ল এরিস। তার রহস্যময় কথাবার্তার আচরণের কিছু বোধগম্য হলো না ফারহানের। কেন তার বস এমনটা করেছে সেটাও সে জানে না। তবে এইটুকু বুঝতে পেরেছে যে তানভি মেয়েটা হয়তো তার বসের পূর্ব পরিচিত এবং সে তার একান্ত আপন কেউ। তবে মেয়েটার প্রতি তার এমন আচরণের কারণ সে জানে না। তাই সে ফেল করে তার স্যারের দিকে তাকিয়ে রইল। এই 6টা বছরও মানুষকে সে এতটুকু চিনতে পারেনি, আর হয়তো পারবেও না। হঠাৎ হাসি থামিয়ে চোখ মুখ শক্ত করে এরিস ফারহানের উদ্দেশ্যে আদেশ হল, আর এক্ষুনি ক্যাফেটেরিয়াতে গিয়ে ওই ইডিয়েট সায়ানকে সেতার থেকে আলাদা করো। কুই, আমি আর একটা মুহূর্ত ওকে ওর আশেপাশে দেখতে চাই না। আর সব সময় ওর উপর খেয়াল রাখবে, যেন সেতার আশেপাশে ও কখনো ঘেঁষতে না পারে। ফারহান বিননীয় কণ্ঠেই বলল, ওকে স্যার। দাঁড়াও ঈশা, কথা আছে তোমার সাথে। আচমকা নিজের বাসার ড্রয়িং রুমে ঈশার হাত টেনে ধরে গম্ভীরে কথাটা বলল রাত। ঈশা অবাক হয়ে তার থতমত মুখের দিকে তাকিয়ে থমকে গেল। সে সাহেলা বেগমের কথায় তাদের বাসায় এসেছে। দীর্ঘ 6 বছরে রাতের সাথে তার বন্ধুত্বর ফলে তাদের সম্পর্ক আপনি থেকে তুমিতে নেমে এসেছে। রাত এবং তার বাবা মা তার সাথে সম্পর্ক হয়েছে ঘনিষ্ঠ। ঈশা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার রাত? হঠাৎ এমন করছো কেন? রাত নিজের হাতে থাকা কয়েকটি ফাইল ঈশার হাতে ধরিয়ে দিয়ে শীতল কণ্ঠেই বলল, তুমি তোমার বাবাকে বলে তোমাদের কোম্পানিতে আমার চাকরির ব্যবস্থা করেছো? ঈশা মাথা নত করে নিল। রাত হঠাৎ ধমকের স্বরে বলে উঠল, কি হলো, জবাব দাও। ঈশা কেঁপে উঠল। সাহেলা বেগম কিচেন থেকে দৌড়ে এসে ঈশাকে আগলে ধরে রাতের উদ্দেশ্যে বলতে লাগলো, এভাবে ধমকাচ্ছিস কেন রাত? কি হয়েছে? রাত কোনো কথা না বলে এক হাতে নিজের কপাল চেপে ধরল। তারপর চিবিয়ে চিবিয়ে ঈশার উদ্দেশ্যে বলতে লাগলো, আমি কখনো কারো দয়া বা করুণা চাইনি, আর চাইবও না ঈশা। নিজের প্রচেষ্টায় যখন পড়ালেখা শেষ করে 4 বছর ধরে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে পেরেছি, তখন তোমার বাবার কোম্পানিতে ম্যানেজার পোস্টে চাকরি করতে যাওয়ার কোনো লোভ আমার নেই। আমাকে নিয়ে তোমার এসব দয়া বা করুণা বন্ধ করলে আমি খুশি হব। ঈশা ছল ছল চোখে রাতের দিকে তাকিয়ে ভেজা কণ্ঠে বলল, আমি তোমাকে দয়া বা করুণা করছি না রাত। তুমি এই পোস্টের জন্য যোগ্য বলেই আমি বাবার কাছে তোমার জন্য সুপারিশ করেছিলাম। রাত রুষ্ট কণ্ঠে বলে উঠল, আমি বলেছিলাম তোমায় আমার জন্য সুপারিশ করতে? আমার এত বড় পোস্টে চাকরি করার কোনো দরকার নেই। আমি আমার ছোটোখাটো চাকরি নিয়ে বাবা মাকে নিয়ে সুখে আছি। তোমার এর মধ্যে নাক গলাতে হবে না। তাদের একের পর এক তিক্ত কথায় বড্ড অভিমান জমল ঈশার মনে। সে চোখ বুঝে কোনো মতে ফার্স্টটা নিয়ে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। সাহেলা বেগম সেই দিকে করুণ চোখে তাকিয়ে থেকে রাতকে ধমক দিয়ে বলে উঠলেন, তুই মেয়েটার সাথে ওভাবে কথা কেন বললি রাত? তাছাড়া মেয়েটা তো অন্যায় কিছু করেনি। তুই যোগ্য বলেই ওর বাবার কাছে তো চাকরির জন্য সুপারিশ করেছিল। তুই ওর সাথে এরকম ব্যবহার করে একদম ঠিক করিসনি। মেয়েটা ভালো মন্দ সব সময় আমাদের সাথে ছিল। কত ভালো একটা মেয়ে। এক্ষুনি ওর কাছে ক্ষমা চেয়ে আসবি বলে দিলাম।
রাত কোনো কথা না বলে গটগট করে নিচের রুমে চলে গেল। শাহলা বেগম একটা দীর্ঘশ্বাস ফেললেন। আমিনুল আলম দরজার পাশে দাঁড়িয়ে সবটা দেখছিলেন। রাত চলে যেতেই তিনি শাহলা বেগমের কাছে এসে দীর্ঘশ্বাস ফেলে ভাঙা কণ্ঠেই বললেন, আমাদের সুখী সুন্দর পরিবারটা কিভাবে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, তাই না সালেহা? আমাদের ছেলেটা আমরা কেউই আর আগের মতো হাসি খুশি থাকি না। তোমার ভাই, ভাইয়ের বউ, তাদের মেয়েরা আমাদের মাঝে নেই। ওদের ছাড়া সব কিছু কেমন খালি খালি লাগে। অথচ এসব মেনে নিয়েই দিব্যি বেঁচে থাকতে হচ্ছে। বলতে বলতে গলা ধরে এলো আমিনুল আলমের। শাহলা বেগম চোখের পানি সংবরণ করে ভেজা স্বরে বললেন, তা তো বটেই, ওদের অভাব প্রতি মুহূর্তে অনুভব করি আমি। আমরা সবাই ওরা চলে যাবার পর থেকে আমাদের হাসি খুশি শান্তশিষ্ট ছেলেটা কেমন বদমেজাজি হয়ে গিয়েছে। তরিকুল ভাই আর মাইমুনা ভাবির অবস্থাও তেমন। ইহান সে যে 5 বছর আগেই দেশ ছেড়েছে, দেশে এসেছে হাতে গোনা কয়েকবার, কারোর সাথে ঠিকমতো দেখাও করে না ছেলেটা। যতই বাবা মায়ের সাথে ফোনে কথা বলুক, তাদের ভরণ পোষণের দায়িত্ব নেই। ছেলে কাছাকাছি না থাকলে কোন বাবা মা ভালো থাকতে পারে? আমিনুল আলম স্ত্রীর মাথায় স্নেহর হাত রেখে একটা দীর্ঘশ্বাস ফেললে বললেন, আল্লাহর উপর ভরসা। রাখো সালেহা, তিনি চাইলে আবারও সব ঠিক করে দিবেন। শাহলা বেগম স্বামীকে জড়িয়ে ধরে চোখ মুখ মুছে মাথা নাড়ালেন। এরই সেতার মুহূর্তে কেমন লাগলো? ইহান শুভ্রর অংশ পরবর্তী পর্বতে থাকবে ইনশাল্লাহ। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? তুই আমার সম্পর্কে আননোন ইনফরমেশন হাইওয়ানের কাছে লিক করেছিস? হাজুনের কাছাকাছি এসে গম্ভীর কণ্ঠে প্রশ্নটা জিজ্ঞাসা করলো শিয়ঞ্জুন। হাজুন এতক্ষণ যাবৎ এয়ারপোর্টে যার উদ্দেশ্যে রেডি হচ্ছিল। শুধু সে নয়, তাদের ব্র্যান্ড টিমের প্রত্যেক সদস্য আজ ইতালির উদ্দেশ্যে এয়ারপোর্টে যাবে। সেখানে তাদের জন্য জমজমাটপূর্ণ কনসার্টের আয়োজন করেছে ইতালির গভর্নমেন্ট অথরিটি। হাজুন উঠে দাঁড়িয়ে শিয়ঞ্জুনের দিকে সরাসরি তাকিয়ে অপকটে উত্তর দিল। হ্যাঁ দিয়েছি। শিয়ন রাগী স্বরে বলল, কেন দিয়েছিস? কারণ ও তোমার সম্পর্কে ইনফরমেশন জানার জন্য আমাকে অনেক দিন যাবত খুব বিরক্ত করছিল। এও বলেছিল সে তোকে ভালোবাসে, প্রপোজ করতে চায়, তাই ও যেন তোকে আর বিরক্ত করতে না পারে, এই জন্যই আমায় ওকে তোর সিক্রেট কথা বলতে হয়েছিল। শিয়ন হাজুনের শার্টের গলা চেপে ধরে তাদের দাঁত চেপে শক্ত কণ্ঠে বলল, আমার সিক্রেট কথা তোর কাছে রিভিল করাটা উচিত হয়নি। তুই আমার একান্ত প্রিয় বন্ধু বলে তোকে বিশ্বাস করে কথাটা বলেছিলাম। এখন মনে হচ্ছে সেটা করে ভীষণ বড় ভুল করেছি। শিয়নের কথায় হাজুর কিছুটা আঘাতপ্রাপ্ত হলো, তবু সে তার কাঁধে হাত রেখে নরম কণ্ঠেই বলল, কিন্তু তুই তোর এক্স গার্লফ্রেন্ডকে এখনো ভালোবাসিস, সেটা তো আর মিথ্যা নয় ইহান। হঠাৎ হাজুনের মুখে নিজের আসল নাম শুনে চমকে উঠল শিয়ন। তারপর চারপাশে একবার চোখ বুলিয়ে নিয়ে হাজুনের দিকে তাকিয়ে এক রকম শক্ত কণ্ঠে বলতে লাগলো, খবরদার এই নামে আমাকে ডাকবে না বলে দিচ্ছি। এখানকার কেউ যেন আমার আসল নাম পরিচয় ওদের সম্পর্কে জানতে না পারে। আর কি যেন বলছিলে, আমি আমার এক্স গার্লফ্রেন্ডকে ভালোবাসি কিনা? ও আমার এক্স গার্লফ্রেন্ড কখনোই ছিল না। আমার হৃদগহীনের প্রিয়সী ছিল সে, যাকে মনের অব্যক্ত অনুভূতির কথা বলে আজীবনের জন্য নিজের কাছে ধরে রাখতে চেয়েছিলাম। কিন্তু সে আমাকে তার দেওয়া কথা ভঙ্গ করে ফাঁকি দিয়ে বহু দূরে চলে গেছে। চাই না আর কখনো ফিরবে কিনা সে ফিরে আসলেও আমি আর পেছনে ফিরে তাকাতে চাই না। ভালোবাসি না আমি তাকে। কথাটা বলে পিছনে ঘুরে তাকালো শিয়ন। তার চোখ ছাপিয়ে অঝরে ধারায় অশ্রু নামতে যাচ্ছে। অতি কষ্টে সেগুলো সামনে রেখেছে। হাজুন তার সামনে এসে দুবাহুতে হাত রেখে কমল কণ্ঠে বলল, ভালো যদি না বাসিস তাহলে তার অতীতের ছবিগুলো এখনো মোবাইলের গোপন অ্যালবামে লক করে রেখেছিস কেন? কেন তোর তাকে দেওয়া নিকনেম নিজের সবচেয়ে বড় অর্জন প্রিয় ব্যান্ডের নাম রেখেছিস? কেন আজও তার কথা মনে করে রাতের আধারে গোপনে একাকী দাঁড়িয়ে অশ্রু বিসর্জন করিস? কেন আজও অন্য কোনো মেয়ের দিকে ফিরেও তাকাস না? শিয়ন অবাক হয়ে হাজুনের দিকে তাকালো। হাজুন ফিচিল হেসে বলল, ভেবেছিস আমি কিছুই জানি না, কিছুই বুঝি না? আমি তোর সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড রে। হতে পারে আমাদের দেশ আলাদা, সংস্কৃতি আলাদা, কিন্তু আমাদের বন্ধুত্ব মানসিকতা সবসময় একই ছিল আর থাকবে আজীবন। শিয়ন হঠাৎ করে হাজুনের শক্ত করে জড়িয়ে ধরল। হাজুনও একইভাবে বন্ধুকে জাপটে ধরল। তাদের এই
আবেগঘন বন্ধুত্বপূর্ণ পরিবেশ দেখে টিমের বাকি মেম্বাররাও তাদেরকে ঘিরে ধরল। একের পর এক জড়িয়ে ধরে আনন্দ উল্লাসে মেতে উঠল পুরো টিম, যেন এক একটা সুখী সমৃদ্ধ পরিবার। প্লেনের জানালার পাশে সিটে বসে রয়েছে শিয়ন, তার পাশে হাজুন এবং বাকি সিটগুলোতে অন্য মেম্বাররা। কনসার্টের প্রিপারেশন নিতে হবে বলে অধিকাংশ সদস্য এখন ঘুমে বিভোর। বাকিরা চোখ বন্ধ করে গান শুনেই চলেছে, অথচ শিয়নের চোখে ঘুম নেই, না আছে অন্য কোনো কিছুতেই ধ্যান। প্লেনের ডিম্বাকৃত বন্ধ জানলার পর্দা সরিয়ে রাখায় বায়ুমণ্ডলের শুভ্র মেঘমালা আর নীল আকাশে দেখা যাচ্ছে। সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে শুভ্রার মিষ্টি হাসিমাখা চেহারাটা মনে করে ইহান বিড়বিড় করেই বলতে লাগলো, সুইট বাটারফ্লাই, তুই যদি আমার নিয়তিতে লেখা থাকিস তাহলে যে কোনো মূল্যে তুই আমারই হবে। তাকে পাওয়া আমি আমার নিয়তির উপর ছেড়ে দিলাম। আমার ভাগ্যে থাকলে তুই পৃথিবীর যে প্রান্তে থাকিস না কেন, তোকে আমার হতেই হবে। তুলতুলে নরম বিছানায় উপর হয়ে শুয়ে রয়েছে ইরিশ। তার চওড়া ও প্রশস্ত সুঠম দেহের গৌরবর্ণের পৃষ্ঠে দেশ উন্মুক্ত কমর অব্দি কমফোর্টটা টেনে দেওয়া। রেশমি তুল ও কালো চুলগুলো এলোমেলো হয়ে কপালে ছিঁড়ে ছিটিয়ে আছে। তার নিঃশ্বাস প্রশ্বাসের ঘন আওয়াজ শুনে বোঝা যাচ্ছে সে গভীর নিন্দায় আচ্ছন্ন। এরিসের রুমে ঢুকে সেদিকে এক দৃষ্টি তাকিয়ে রয়েছে নীলিমা। এরিসের এই অবস্থা দেখতে পেয়ে তার চোখ দুটো কেমন যেন নেশা ধরে যাচ্ছে। মনের নিষিদ্ধ ইচ্ছেগুলো মাথা চাড়া দিয়ে উঠছে। সে কাঁপা কাঁপা হাতে এরিসের উন্মত্ত পিঠে স্পর্শ করলো। সম্পূর্ণ পিঠ এক হাতে স্লাইড করতে করতে মাথার চুলে হাত বোলাতে লাগলো। এরপর মুখের কাছাকাছি আসতেই ধীরে ধীরে সে স্পষ্ট গাঢ় হলো। এতে করে এরিস গভীর ঘুম হালকা হয়ে এলো। এরিসের মধ্যে তার সুসুতর মস্তিষ্ক ঘটনা ধরে ফেলে সক্ষম হলো। তাই তড়িৎ বেগে ঘুম থেকে জেগে উঠে আচমকা নীলিমার গলা চেপে ধরলো সে। তার চোখ দুটো রক্ত লাল আর মুখমণ্ডল অসম্ভব রকম কঠিন। নীলিমা এরিসের শক্ত হাতের বাঁধন ছাড়াতে চেষ্টা করতে করতে অস্পষ্ট শরীর বলতে লাগলো, প্লিজ ছাড়ো অ্যারিশ ভাইয়া, আমার কষ্ট হচ্ছে। এরিসটাকে কটমট করতে করতে হিসিয়ে বলল, কোন সাহসে তুই আমার গায়ে হাত দিয়েছিস? তোকে বারবার মানা করেছি না আমার থেকে দূরে থাকতে? আমার আশেপাশেও ঘেঁষতে মানা করেছিলাম না তোকে? তারপরেও কেন বেহায়ার মতো বারবার আমার কাছাকাছি আসিস? এর পরিণতি খুব খারাপ হবে। আমি তোকে আগেই ওয়ার্ন করেছিলাম। আজকে যে তুই এমন একটা কাজ করে বসলি, তার জন্য তোকে কি শাস্তি দেওয়া যায় বল? নীলিমার চোখে পানি চলে এলো। সে বহু কষ্টে করুণ কণ্ঠে বলতে লাগলো, প্লিজ এবারের মতো আমায় ছেড়ে দাও অ্যারিশ ভাইয়া, আর আসবো না তোমার কাছে, আর স্পর্শ করবো না তোমায়। এই আরো কিছুক্ষণ আক্রোশের সাথে নীলিমার গলা চেপে ধরে রেখে হঠাৎ তাকে পিছনে ঘুরিয়ে এক হাত দিয়ে তার দুই হাত পিছমোড়া করে কঠিনভাবে মুচড়ে ধরল। অন্য হাত দিয়ে তার চিবুক শক্ত করে চেপে ধরল। নীলিমার তীব্র ব্যথায় কুঁকিয়ে উঠে অস্পষ্ট আর্তনাদ করতে লাগলো। এইভাবে বেশ কিছুক্ষণ যাবৎ নীলিমার চিবুক ও দুই হাত চেপে ধরে রেখে ওকে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দিল এরিস। নীলিমা ফ্লোরে পড়ে গিয়ে গলা ধরে কাশতে লাগলো। লাল হয়ে যাওয়া ফর্সা চিবুক ও দুই হাতে কাঁপতে কাঁপতে হাত বুলাতে লাগলো। এরিস উঠে দাঁড়িয়ে গায়ে টি শার্ট জড়াতে জড়াতে তীক্ষ্ণ মেজাজে বলল, এখনই বেরিয়ে যা আমার রুম থেকে, আর যেন তোকে এই রুম কিংবা আমার আশেপাশেও না দেখি। নীলিমা তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে দৌড়ে গিয়ে কোনোমতে রুম থেকে বের হয়ে গেল। এরিস সেদিকে রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে রইল। শ্বেতা ব্যতীত অন্য কোনো নারীর স্পর্শ তার কাছে বিষের মতো লাগে, কিন্তু যখনই তার মনে পড়ে তার শ্বেতার গায়ে অন্য পুরুষের স্পর্শ লেগে আছে, তখনই পুরো পৃথিবী ধ্বংস করে দিতে ইচ্ছে করে তার। সেটাকে খুন করে নিজেও শেষ করতে ইচ্ছে হয়, কিন্তু আসন্ন প্রতিশোধের নেশায় এইসব কিছু থেকে বিরত আছে সে। মামা, অ্যারিশ ভাইয়া কি কোনোদিন আমার হবে না? ওই শ্বেতা চলে যাওয়ার পরে 6 বছর পেরিয়ে গেল, অথচ এখনো পর্যন্ত সে আমার দিকে ফিরেও তাকালো না। বিয়ে করা তো দূরের কথা, এদিকে তার আশায় থাকতে থাকতে আমিও এখনো পর্যন্ত বিয়ে করিনি। মামা পাপা কত চাপ দিচ্ছে অন্যত্র বিয়ে করে নেওয়ার জন্য, অথচ আমি তাদের কথা শুনিনি। আর কতকাল এভাবে অ্যারিশ ভাইয়াকে পাওয়ার আশায় বসে থাকবো বলতে পারো মামা? নাহিয়ান খানের রুমে ছুটে চাপা আর্তনাদ করে কথাগুলো বলল নীলিমা। তাকে এই মুহূর্তে বিধ্বস্ত দেখাচ্ছে। নাহিয়ান খান শান্ত ও গম্ভীর দৃষ্টিতে তাকে কতক্ষণ যাবৎ পর্যবেক্ষণ করে নিলিপ্ত ভঙ্গিতেই বলে উঠল, তোমার সাথে এরিসের বিয়ে দিতে গিয়ে 6 বছর আগে যে কি কাণ্ড ঘটিয়েছিলাম সেটা তো তুমি আর তোমার বাবা মা ভালো করেই জানো। নিজের ছেলের অ্যাক্সিডেন্ট করানো থেকে শুরু করে এই শ্বেতা আর তার পরিবারকে নিঃশেষ করে ফেলা, এরিসের চোখে শ্বেতার গায়ে কলঙ্ক লাগানো, কোনো কিছুই বাদ রাখিনি আমি।
এত কিছুর পরও এরিস ওই মেয়েকে ভুলতে পারেনি। এখনও পাগলের মতো তাকে খুঁজে চলেছে। যদিও এই পৃথিবীতে এখন তার আর কোনো অস্তিত্ব নেই, কিন্তু সেটা তো আর এরিস জানে না। একটা সময় ওই মেয়েকে খুঁজে না পেয়ে এরিস একদিন ঠিকই তোমার কাছে ফিরে আসবে। সেই পর্যন্ত ধৈর্য ধরো। নীলিমা দুবার দো হেসে বলে উঠল। আর যদি ওই মেয়ে কখনো অ্যারিসের জীবনে ফিরে আসে তখন? নাহিয়ান খান প্রবল আত্মবিশ্বাসের স্বরে বললেন। সেটা অসম্ভব। এমন কখনোই হবে না। না এরিস কখনো ওই মেয়েকে ফিরে পাবে, আর না কখনো আসল সত্যিটা সম্পর্কে জানতে পারবে। আচ্ছা, মেনে নিলাম তোমার কথা, কিন্তু আমি দেবদাসের ফিমেল ভার্সন হয়ে অ্যারিস ভাইয়ার আশায় আশায় বসে থাকতে পারবো না। তাকে নিজের করে পেতে আমার যা যা করার দরকার হয় আমি তাই করব। নাহিয়ান খান নির্লিপ্ত স্বরে বললেন। আজকে এরিস তোমার সাথে যা করেছে, এরপরও সাহস থাকলে করে দেখতে পারো। নীলিমা অবাক হয়ে জিজ্ঞাসা করলো। তুমি সবটা জানো? নাহিয়ান খান ফিসেল হেসেই বলল। এই বাড়িতে এমন কিছুই নেই যা আমার অজানা থাকে। এরিসের হাতে দায়িত্ব বুঝিয়ে দিয়ে আন্ডারওয়ার্ল্ড আর বিজনেস থেকে আপাতত দূরে আছি, কিন্তু দরকার হলে সেটাতেও ইন্টারফেয়ার করব। আর দেখো নীলিমা, ছেলেটা বহু মাস পর ক্যালাবিয়াতে আমার বাড়িতে এসেছে। এখন ওর মাধ্যমে আমায় অনেক গুরুত্বপূর্ণ কার্যসিদ্ধি হাসিল করে নিতে হবে। তাই এমন কিছু করে ওকে খেপিয়ে তুলো না যার জন্য ও তোমার কোনো ক্ষতি করে বসে, কিংবা আমার কাজ হাতছাড়া হয়ে যায়। তখন কিন্তু আমি আর তোমাকে বাঁচাতে পারবো না। নীলিমা কিছুক্ষণ নিচুপ হয়ে থেকে আত্মবিশ্বাসের সাথেই বলো। তোমার বোন নাদিরা খানের মেয়ে আমি, আর তোমার একমাত্র ভাগ্নি মুনতাহিনা খান নীলিমা। এত কাঁচা চাল চালবো না। অ্যারিস ভাইয়াকে আমি আমার করেই ছাড়বো, বাই হুক আর বাই ক্রুক। জাস্ট ওয়াচ অ্যান্ড সি মামা। বলে কুটির হয়েছে নীলিমা দ্রুত কদমে হেঁটে বাইরে চলে গেল। নাহিয়ান খান এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থেকে একটা শয়তানি হাসি হাসলেন। এগুলো কিসের টিকিট রায়ান ভাইয়া? তারসার হাতে রায়ান দুটো টিকিট ধরিয়ে দিতে তারসা অবাক হয়ে তাকে প্রশ্নটা করলো। রায়ান উচ্ছ্বসিত হয়ে বলতে লাগলো। সাউথ কোরিয়া থেকে বিখ্যাত এবং আমার প্রিয় ব্যান্ড সুইট বাটারফ্লাই এর মেম্বার আজকে ইটালিতে এসেছে। আগামীকাল মিলান কনসার্ট স্টেডিয়ামে তাদের কনসার্ট রয়েছে। আমি তো সাথে সাথেই তোমার আর আমার জন্য ভিআইপি দুটো টিকিট বুক করে ফেলেছি। টিকিট দুটোর দিকে তাকিয়ে মিলান হাসলো তারসা। মনের স্পটে ভেসে উঠলো তার আর ইহানের কনসার্টকে কাটানো আনন্দময় মুহূর্তগুলো। সেসব ভাবতে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তারসার। রায়ান তাকে লক্ষ্য করে বলে উঠল। তুমি সুইট বাটারফ্লাই ব্যান্ডের শিওন জুনকে চেনো? তারসা দুদিকে মাথা নাড়িয়ে বলল। না, আমি বহু বছর আগে থেকে কনসার্ট, ব্যান্ড, রকস্টার সম্পর্কিত সকল কিছু পরিত্যাগ করেছি। তারা জনপ্রিয় শীর্ষে থাকলেও কখনো তাদের নিয়ে কোনো কিছু জানতে বা দেখতে আগ্রহ হয়নি। কিন্তু কেন? সেটা না হয় অজানাই থাক। রায়ান আর কিছু জিজ্ঞাসা করলো না, পরক্ষণে হেসেই বলে উঠল। তবে চিন্তা করো না, আজকে সরাসরি তাকে সহ বাকি মেম্বারদের দেখে নিও। আই স্যার, তুমি শিওন জুনকে প্রথম দেখেই ক্রাশ খেয়ে যাবে। অবশ্য আমার এতে একটু হিংসে হবে। তারসা পুরো কুচকে জিজ্ঞাসা করলো। তোমার হিংসে হবে কেন? রায়ান মাথা চুলকিয়ে বলল। ও তেমন কিছু না। আচ্ছা, এসব কথা বাদ দাও। কনসার্টে আমরা কি পরবো, কিভাবে যাব, প্ল্যান করে চলো। রায়ানের জড়াজড়িত অনিচ্ছার সত্ত্বেও তারসাকে কনসার্টে যাওয়ার প্রিপারেশন নিতে হলো। একের পর এক নিজের ব্যান্ডের জনপ্রিয় গানগুলোর সাথে দুর্দান্ত ডান্স করে স্টেজে পারফরমেন্স করে যাচ্ছে শিওন এবং তার টিমমেটরা। বরাবরের মতোই মিলানের বিশাল বড় স্টেডিয়ামে লাখো দর্শকের উপস্থিতিতে জায়গাটা লোকারণ্য হয়ে উঠেছে। দর্শকদের অস্থিরতা, উন্মাদনা, তীব্র আলোকসজ্জায় কয়েক বর্গ কিলোমিটার এলাকাটা মুখরিত হয়ে রয়েছে। তারসা আর রায়ানের সেখানে আসতে কিছুটা দেরি হয়ে গেল। মূলত রাস্তার মাঝেই রায়ানের একটা এমার্জেন্সি কাজ পড়ে গিয়েছিল। কাজটা সেরে আসতে তাদের দেরিতে উপস্থিত হতে হয়েছে। কনসার্ট শুরু হওয়ার আধা ঘন্টা পরে ভিড় ঠেলে নির্দিষ্ট জায়গায় তারা দুজন গিয়ে বসে। তারসা তখনও স্টেজের দিকে ভালোভাবে মনোযোগ দেয়নি। সে ফোনের দিকে তাকে স্ক্রল করে যাচ্ছিল। You are the light, you are the night, you are the color of my blood, you are the cure, you are the pain, you are the only thing I wanna touch. Never know that it could much, so much. হঠাৎ একটা পরিচিত গলার সুমধুর স্বরে এই গানটা শুনে
ফোনের স্ক্রিনের হাত আপনা আপনি থেমে যায় তার হৃদয় স্পন্দন দ্রুত গতিতে স্মিত হতে থাকে। মস্তিষ্ক জানান দেয় খুব পরিচিত কারো উপস্থিতির মুহূর্তে চোখ তুলে বিস্মিত দৃষ্টিতে সামনে তাকায় তারপর যা দেখতে পায় তাতে মুহূর্তে তার পুরো পৃথিবী থমকে যায়। হাত থেকে ফোনটা পড়ে গেলেও সেদিকে নজর গেল না তার। রক স্টারের গেট আপে গান গাইতে গাইতে অনবরত ভঙ্গিতে ডান্স করে যাচ্ছে ইহান, সম্পূর্ণ অন্য গেট আপে অন্য লোকে ইহানকে এতগুলো বছর পর দেখে প্রচন্ড কষ্ট হতে লাগলো শুভ্রার। কয়েক মুহূর্তে তার চোখ ছাপিয়ে ঝরঝর করে অশ্রু ঝরতে লাগলো। মুখ থেকে কান্নার সংবরণের বৃথা চেষ্টা করতে লাগলো সে। এত কাছ থেকে নিজের প্রিয় মানুষটাকে কখনো এভাবে এই রূপে দেখতে পাবে সেটা সে কল্পনাও ভাবতেই পারেনি। লাখো দর্শকের করতালিতে গান এবং ডান্স থামালো শিয়ন। রায়ান নিজে উচ্ছ্বসিত হয়ে এতক্ষণ যাবৎ কনসার্ট উপভোগ করছিল। শিয়নের পারফরমেন্স শেষ হতেই সে করতালি দিতে দিতে তার দিকে তাকাতেই থমকে গেল। মুহূর্তে অস্থির হয়ে তাকে বলতে লাগলো, তুমি ঠিক আছে তাশা? হঠাৎ করে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? তাশা ফুপিয়ে কান্নার চোটে কথা পর্যন্ত বলতে পারল না। দু হাতে মুখ থেকে সামনে কেঁদেই যাচ্ছে সে। শিয়ন ততক্ষণে স্টেজ থেকে কোনো একটা কারণে বিরতি নিয়ে বেরিয়ে গেছে। সেদিকে তাকে তৃষ্ণার্ত কাকের মতো ছটফট করতে লাগলো তাশা। রায়ান একবার তাশার দিকে তো আরেকবার স্টেজের দিকে তাকিয়ে কিছু বুঝতে পারলো না। অনেকক্ষণ ধরে শিয়নের উপস্থিতিতে দেখতে না পেয়ে উপস্থিত ভক্তরা গড় লাগিয়ে দিল। তখনই তাশা রায়ানকে বলতে লাগলো, আমার শরীরটা ভালো লাগছে না রায়হান ভাইয়া, আমি বাসায় যাব। যদিও রায়ানের পুরোটা কনসার্ট উপভোগ করার ইচ্ছে ছিল, কিন্তু তাছাড়া এই শরীর খারাপের কাছে তার সেই ইচ্ছা বেশিক্ষণ টিকলো না। সে দ্রুত সম্মতি জানিয়ে তাশাকে ধরে ধরে বেরিয়ে যেতে লাগলো। তারা গেটের কাছাকাছি আসতে ইহানের আরো একটি সুমধুর গান ভেসে আসলো তাশার আর রায়ানের। তাশা আর সহ্য করতে না পেরে রায়ানকে ছাড়িয়ে নিয়ে এক প্রকার দৌড়ে রাস্তায় বেরিয়ে পড়লো। রাস্তার মাঝামাঝি এসে পড়তেই একটা গাড়ি তাকে চাপা দিতে নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে রায়ান তাকে ধাক্কা দিয়ে পেছন থেকে এসে বাঁচিয়ে নিল। রায়ান রাগে কিছুটা উত্তেজিত হয়ে তাকে বলতে লাগলো, এরকম বাচ্চামি করার কি তাশা? এখন যদি তোমার কিছু হয়ে যেত? কিন্তু পরক্ষণেই তার কান্নারত ভেজা মুখটা দেখে আর কড়া কথা বলতে পারল না সে। বাড়িতে গিয়ে তার কান্নার কারণ জেনে নেবে ভেবে এখন আর কিছু জিজ্ঞাসা করলো না। তাশাকে নিয়ে একটা ট্যাক্সিতে উঠে গেল সে। ট্যাক্সিতে উঠে বসে জানলার পাশে মুখ বাড়িয়ে দিয়ে চোখের পানি মুছতে মুছতে তাশা মনে মনে বলল, কখনো ভাবিনি তোমাকে এই জীবনে আবারও দেখতে পাবো ইয়ান ভাইয়া। পেয়েও হারিয়ে ফেললাম, যন্ত্রণা যে সীমাহীন সেটা আমি এখন হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছি। 6 বছর আগে আমি যখন অনিচ্ছা সত্ত্বেও তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম, তখন কি তুমি ঠিক এরকমই কষ্ট পেয়েছিলে? নিয়তি দেখো, আমাকেও ঠিক সেই কষ্টই ফিরিয়ে দিল। আমাদের যখন আর কখনোই মিলন হবে না, তাহলে এই নিয়তি কেন আমাদেরকে আবার দেখা করালো? কি তার উদ্দেশ্য? ঈশা, ইয়ামিনা চৌধুরী। হঠাৎ একটা পরিচিতিও গমগমে পৌষারে কণ্ঠ শুনে পা থমকে গেল ঈশার। পেছনে ফিরতে রাতের উজ্জ্বল শ্যামলা বরণের গম্ভীর মুখখানা ভেসে উঠল। রাত ধীর পায়ে ঈশার কাছে এসে দাঁড়ালো। কিছুক্ষণ চুপ করে থেকে স্মিত কণ্ঠেই বলল, আই এম সরি ঈশা। রাতের মুখ থেকে হঠাৎ শরীর শুনে থমকে গেল ঈশা। ফুরুকুসকে জিজ্ঞাসা করলো, তা কিসের জন্য সরি বলছেন আপনি? ঈশার মুখে আপনি ডাক শুনে প্রথমে থমকে গেল, পরে ওখানে হেসে দিল রাত। তারপর মিহিসরেই বলল, আমার সেদিনের করা মিসবিহেভের জন্য আমাকে ক্ষমা করে দিও। মুহূর্তে অভিমান উপচে পড়ল ঈশার। না চাইতেও চোখ মুখ পানিতে টইটুম্বুর হয়ে গেল। ঠোঁট ফুলিয়ে সে বলে উঠল, রাখো তোমার সরি আমি অ্যাকসেপ্ট করব না। বলে উল্টো ঘুরে চোখ দুটো মুছতে মুছতে ছুটে পালাতে চাইল ঈশা, কিন্তু তৎক্ষণাৎ রাত তার পিছনে দৌড়াতে গিয়ে তার হাত ধরে নিয়ে নিজের দিকে ঘুরে ফেলল। ঈশা রাতের বুকে গিয়ে আছড়ে পড়ল। তারপর অভিমান ভরা টলমলে চোখ দুটো রাতের দিকে নিবদ্ধ করলো। রাত সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে তার চোখের পানি মুছে দিতে দিতে শান্ত শান্ত মেলোময় স্বরেই বলল, আমি মন থেকে তোমার কাছে মাপ চাইছি ঈশা। আমার সেদিন ওরকম ব্যবহার করা একদম উচিত হয়নি। পরে মনে মনে আমি প্রচণ্ড অনুতপ্ত হয়েছি এবং নিজেও কষ্ট পেয়েছি। প্লিজ আমার সরি অ্যাকসেপ্ট করে নাও। ঈশা গাল ফুলিয়েই বলল, করতে পারি, তবে একটা শর্তে। রাত ফুরুকুসকে জিজ্ঞাসা করলো, কি শর্ত?
তোমাকে আমার বাবার কোম্পানিতে ম্যানেজার পোস্টে চাকরি করতে হবে। মুহূর্তে রাত গম্ভীর মুখভঙ্গি করে বলল, জেদ করো না আয়শা, এমনটা আমার পক্ষে করা কখনোই সম্ভব হবে না। আমার কাছে আমার আত্মসম্মান সবার আগে। ঈশা সিরিয়াস ভঙ্গিতে বলল, চাকরিটা তুমি নিজের যোগ্যতায় পাচ্ছ রাত, কারণ কিছুদিন আগে থেকে আমাদের কোম্পানিতে ম্যানেজার পোস্টে খালি হওয়ায় বাবা নিউজ পেপারে চাকরির বিজ্ঞাপন দিয়েছিলেন। আর সেই পোস্টে চাকরি করার যোগ্যতা থাকায় তোমায় না জানিয়েই তোমার সিভি আমি বাবাকে দেখিয়েছিলাম। বাবার সাথে সাথে তোমার এডুকেশনাল পারফরমেন্স দেখে রাজি হয়ে গিয়েছিল। তো এখানে আমার সুপারিশের কি দেখলে তুমি? তুমি এই চাকরিটা পাচ্ছ তোমার নিজের যোগ্যতায়। রাত চুপ করে থেকে ঈশার দিকে তাকিয়ে রইল। ঈশা তার দুবাহু সাকিয়ে বলে উঠল, কি হলো, কিছু বলছো না কেন? আমি ভেবে তোমাকে জানাবো। ভাবাভাবির কোনো কিছু নেই রাত। আমি যখন বলেছি তুমি চাকরিটা করবে, তার মানে করবেই। আর কোনো কথা শুনতে চাই না আমি। অগত্যা ঈশার জোড়াজুড়িতে রাতকে বাধ্য হয়ে রাজি হতে হলো। ঈশা খুশিতে লাফিয়ে উঠে রাতের এক বাহুর ফাঁকে নিজের হাত ডুবিয়ে দিয়ে তাকে নিয়ে হেলে দুলে চলতে লাগলো। রাত প্রথমে বিস্মিত হলেও পরক্ষণে ঈশা উচ্ছ্বসিত হাসি মাখা মুখটা দেখে নিজেও হেসে উঠল। সেদিন মেয়েটার কান্না ভেজা চেহারার পরিবর্তে আজকের হাসি মাখা উচ্ছ্বসিত চেহারাটা দেখে তার মনে ভীষণ শান্তি লাগলো। চলতে চলতে হঠাৎ আইসক্রিমের ভ্যান দেখে ঈশা রাতকে উদ্দেশ্য করে বলে উঠল, আইসক্রিম খাবো রাত, আমায় আইসক্রিম কিনে দাও। বলে নিজে টেনে টেনে রাতকে আইসক্রিমের কাছে নিয়ে গেল ঈশা। রাত বলল, এই ঠান্ডার মধ্যে আইসক্রিম খাবে, ঠান্ডা লেগে যাবে না তোমার? আরে কিছু হবে না, তুমি কিনে দাও তো। আচ্ছা, তবে একটার বেশি কিন্তু নিতে পারবে না। আচ্ছা বাবা। বলে রাত ঈশাকে চকলেট ফ্লেভারের একটা কণা আইসক্রিম কিনে দিতে বলল। আইসক্রিম খেতে খেতে ঈশার ঠোঁটের কোণে কিছুটা আইসক্রিম লেগে থাকে। রাত নিজের হাতে সেটা পরিষ্কার করে দিতে ঈশা চমকে ওঠে। পরক্ষণে লজ্জায় ব্রাশ করতে থাকে। রাতের ঘটনা বুঝতে পেরে অপ্রস্তুত ভঙ্গিতে মাথা চুলকে অন্যদিকে তাকিয়ে নেয়। দুজনকে অস্বস্তি ঘিরে ধরলেও কিছুক্ষণ পরে পাশাপাশি হাতে হাত রেখে পথ চলতে থাকে। এগুলো কিসের পেপার স্যার? অফিসের কেবিনে তানভীর সামনে একটা ফাইলে কতগুলো পেপারস রেখে দিয়ে সেগুলোতে সাইন করতে বলল ইরিশ। তানভীর প্রশ্ন করাতে ইরিশ বিরক্ত হয়ে বলে উঠল, অফিসের ইম্পর্টেন্ট কিছু পেপারস। ইম্পর্টেন্ট পেপারস তো আমাকে দিয়ে সাইন করাচ্ছেন কেন? ইরিশ বিরক্তিতে বামভুরু আড়াআড়ি ভাবে উঁচিয়ে চোখ দুটো সরু করে বলল, উফ, এত কথা বলো কেন তুমি? যেটা করতে বলেছি সেটা করো। তানভীর ফাইলের কাগজগুলোর দিকে তাকিয়ে দেখলো সেগুলো ব্ল্যাক হয়ে আছে। সে দ্বিধাগ্রস্ত দৃষ্টিতে ইরিশের দিকে তাকিয়ে ফের প্রশ্ন করলো, কিন্তু স্যার এগুলো তো ব্ল্যাঙ্ক পেপার। তো কি হয়েছে? পর্যাপ্ত সময়ের অভাবে লেখাগুলোকে আপাতত তোলা হয়নি। তোমার সাইন হয়ে গেলেই পরবর্তীতে সেগুলোকে অ্যাড করে দেওয়া হবে। কিন্তু স্যার। আর কোনো কিন্তু নয়, যেটা করতে বলেছি সেটা করো। এমনিতেও আমাকে অনেক কথা বলিয়ে আমার টাইম ওয়েস্ট করিয়েছো তুমি। তানভীর একরাশ দ্বিধার আশঙ্কা নিয়ে কাঁপা কাঁপা হাতে পেপারসগুলোতে একে একে সাইন করে দিল। ইরিশ তার দিকে ঈগল দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে একটা রহস্যময় বাঁকা হাসি দিল। তানভীর সাইন হয়ে যেতে ইরিশ তার থেকে পেপারসগুলো নিয়ে নিজেও তানভীরের বিপরীতে পাশের জায়গাতে সাইন করে দিল। এতে তানভীরের মনে সন্দেহ হওয়ার আশঙ্কা দানা বাঁধলেও ইরিশকে কোনো রকম প্রশ্ন করতে সাহস পেল না সে। সাইন করা শেষে হঠাৎ করে ইরিশ বলে উঠল, আজকে সন্ধ্যায় মিলানের গ্র্যান্ড হোটেলের কনফারেন্স হলে আমাদের কোম্পানি আর জেনোভেজ কোম্পানির মধ্যে মিটিং অনুষ্ঠিত হবে। সেখানে তুমি আমার সাথে উপস্থিত থাকবে। তানভীর কিছুটা আটকে উঠে বলল, স্যার আমি। তুমি। কয়টা পর্যন্ত থাকতে হবে স্যার? আমি কাউকে কৈফিয়ত দেওয়া পছন্দ করি না। আমি যখন তোমায় আমার সাথে যেতে বলেছি তার মানে তোমাকে যেতে হবে। যতক্ষণই সময় লাগুক তুমি আমার সাথে সেখানে থাকবে। এই সেই কথার উপর তানভীর আর কোনো কথা বলতে পারল না। চুপচাপ মাথা দুলিয়ে সম্মতি জানালো। এরিশ হঠাৎ উঠে দাঁড়িয়ে তানভীরের পানি টের করা ব্রাউন চুলগুলো খুলে দিল। ছড়ছড় করে সেগুলো কাত অব্দি ছড়িয়ে পড়ল। এর চুলগুলোতে নাক মুখ ডুবিয়ে দিয়ে শ্বাসনলী পর্যন্ত সুখান টেনে নিল। তারপর সেগুলোতে হাত দিয়ে স্লাইড করতে করতে শীতল কণ্ঠে বিড়বিড় করে বলতে লাগলো, তোমার কোমর অবধি লম্বা কালো চুলগুলো কেটে ফেললে কেন তুমি? আর এসব কি কৃত্রিম উপায়ে
কালো চুলগুলোকে ব্রাউন করে ফেলেছো। আগের সেই রূপে সাধারণের মধ্যেও অসাধারণ ছিলে তুমি, কিন্তু তবুও সব রূপেই তোমাতে আসক্ত হয়ে যাই আমি। এরিসের অস্পষ্ট কথার আগামাথা তানভীর কিছুই বুঝতে পারল না। এরিসের হঠাৎ এত কাছে আসার বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রয়েছে সে। তারপর ফেলফেল নয়নে এরিসের মুখপানে তাকিয়ে রইল। এরিসের হঠাৎ সম্মতি ফিরে আসতেই সে চোখ মুখ গম্ভীর করে তানভীর উদ্দেশ্যে আদেশ করল। এখন যাও আমার সামনে থেকে। তানভীর নিজেকে ধাতস্থ করে দ্রুত পদে কেবিন থেকে বেরিয়ে গেল। এরিসের দিকে তাকিয়ে পকেটে হাত গুজে বাঁকা হেসে বলল, অবশেষে আমার জালে ধরা দিয়েই ফেললে তুমি। এখন দেখো তোমার সাথে ঠিক কি কি হয় সেটা মুবাসসিরা। মিলানের প্রশান্ত মসৃণ পিছলের রাস্তায় চাকে চাকে ছুটে চলছে এক ঝাঁক ব্ল্যাক রোলস রয়েস। সেখানে অবস্থান করেছে ইতালির পরাশক্তি মাফিয়া সংগঠন অ্যান্ড্রোফেটা এর একচ্ছত্র অধিপতি মাফিয়া বস এরিস এডুয়ানো এবং তার মাফিয়া সংগঠনের সঙ্গী কর্মচারীরা। তাদের গন্তব্য মিলানের গ্র্যান্ড হোটেলের কনফারেন্স হল। হোয়াইট শার্ট, নেভি ব্লু শার্ট, জিন্স হাতে ব্ল্যাক রোলেক্স রিস্ট ওয়াচ, চোখে ব্ল্যাক সানগ্লাস পরিহিত অবস্থায় চুলে কোইফ হেয়ার স্টাইল করা এরিস দীর্ঘ সেটের দাম্ভিক ভঙ্গিতে এবং আকর্ষণীয় স্টাইলে এলিভেটর থেকে বেরিয়ে দ্রুত কদমে হেঁটে হেঁটে কনফারেন্স রুমে প্রবেশ করলো। তার পাশাপাশি একই রকমের হোয়াইট শার্ট, নেভি শোর জিন্স পরিহিত তানভীর দৃঢ় কদমে ছুটতে ছুটতে আসলো। ব্যাঙ্গস হেয়ার কাটের স্পাই করা ব্রাউন চুলগুলো আজ কাত অবধি ছেড়ে দেওয়া। এরিস এবং তানভীর দুজনকে দেখতেই অ্যাট্রাকটিভ পারফেক্ট কাপল বলে মনে হচ্ছে। তাদের পিছু পিছু ব্ল্যাক শর্ট জিন্স পরিহিত ফারহান এবং অসংখ্য বডিগার্ড এবং কর্মচারীরা একই রকমভাবে ছুটে আসছে। এরিস বাহিনীর সদম্ভ প্রবেশের ফলে মুখরিত হয়ে উঠল অভিজাত্যপূর্ণ কনফারেন্স হলটা। জেনেভেজ কোম্পানি মূলত একটি বিজনেস কোম্পানি হলেও তার মূল পরিচয় এরিসের মতোই মাফিয়া গ্যাং। যদিও এরিসের সমক্ষ কখনো তারা হতে পারেনি, তবে জেনেভেজ কোম্পানির কর্ণধার আগস্টিনো আলবার্তো সবসময় এরিসকে নিজের প্রতিদ্বন্দ্বী ভেবে তাকে টক্কর দেওয়ার চেষ্টা করে গিয়েছে। তাকে এবং তার কায়েমগত উন্নত ও শক্তিমুক্ত দেখে প্রতিনিয়ত ঈশ্বর্য জলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আজও তার ব্যতিক্রম হয়নি। অবশ্য আজকের বিজনেস ডিলের আড়ালে দুই গ্যাংয়ের মধ্যে আন্ডারওয়ার্ল্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদন হবে। সেখানে কৌশলের সমস্ত চুক্তি নিজের আয়ত্তে নিয়ে নেওয়ার প্ল্যান করেছে আগস্টিনো আলবার্তো। উঠে দাঁড়িয়ে এরিসের সাথে হ্যান্ডশেক করে তাকে সাদর অভ্যর্থনা জানালো এবং এরিস নির্বিকার হয়ে দাঁড়িয়ে রয়েছে, যেন এইসব তার কোনো ইন্টারেস্টই নেই, কারণ সে বহু আগে থেকে এইসবে অভ্যস্ত। হঠাৎ অগন্যষ্টনীয় নজর গেল এরিসের পাশে গুটিসুটি হয়ে দাঁড়িয়ে থাকা তানভীরের দিকে। চোখ ছোট ছোট করে সে এরিসের কানের কাছে মুখ নিয়ে ইটালিয়া ভাষায় ফিস ফিস করে জিজ্ঞাসা করলো, মেয়েটাকে মিস্টার আইডিয়ানো বেশ আকর্ষণীয় আর সুন্দরী তো। আগনিষ্ঠের চোখের দৃষ্টি এবং কথার ইঙ্গিত বুঝতে পেরে মুহূর্তে চেয়ার শক্ত হয়ে গেল এরিসের। তাতে দাঁত চেপে নিজেকে যথাসম্ভব শান্তি রাখলো সে। এই মুহূর্তে নিজের কন্ট্রোল হারাতে চায় না সে। একবার ডিলটা সম্পূর্ণ হয়ে গেলে এই অগনিষ্ঠের ব্যবস্থা সে নিজ হাতেই করবে। সকলে মিলে কনফারেন্স রুমে ছড়িয়ে ছিটিয়ে বসে পড়ল। এরিসের পাশে চেয়ারে তানভীর বসে রইল। সে এরিসকে বিভিন্ন কাগজপত্র এগিয়ে দিয়ে এবং সেগুলোর ব্যাপারে বিস্তারিত বলে দিচ্ছে। অন্যদিকে আগনিষ্ঠের কুটিল দৃষ্টি তানভীরের দিকে নিবদ্ধ হয়ে আছে। কাজ এবং কথার মধ্যে থাকলেও সেটার দৃষ্টি এড়ালো না এরিসের। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সে রেগে গিয়ে উল্টা পাল্টা কিছু করতে যাবে, তখনই ফারহান তার কাছে ছুটে এসে তাকে কানে কানে কিছু একটা বলে থামিয়ে দিল। তবে রাগ বিন্দুমাত্র কমলো না এরিসের। ভেতরে ভেতরে সেটাকে পুষে রাখলো সে। আন্ডারওয়ার্ল্ডের ইন্টারন্যাশনাল সমস্ত স্মাগলিং, ড্রাগস বিজনেস, ইলিগ্যাল ওয়েপশন আদান প্রদান, ব্ল্যাক মানি চুক্তি ও লেনদেন, প্রোটেকশন, জার্কেট, হিটম্যান, ট্রাফিকিং সম্বন্ধীয় সমস্ত গোপন চুক্তি সম্পাদন এবং দুই গ্যাংয়ের বিবাদম্যান গ্যাংস্টারদের মধ্যে চুক্তি সম্পূর্ণ করা ইত্যাদি ডিল।
অ্যান্ড্রোঘটা এবং জেনোভেস মাফিয়া সংগঠনের মধ্যে অনুষ্ঠিত হলো দীর্ঘ 2.5 ঘন্টার আলোচনা এবং বিভিন্ন চুক্তিতে তানভি একের পর এক অবাকের শিকার হয়েছে। যখন বুঝতে পেরেছে সে এসেছে এখানে মাফিয়া আন্ডারওয়ার্ল্ডের গোপন কথাবার্তা এবং চুক্তিগুলো বাস্তবায়নের কাজ চলছে, তখন আর এক মুহূর্তে সেখানে থাকতে চায়নি সে। এরিসা এবং তার আশেপাশের মানুষগুলো সেই মুহূর্তে ভীষণ ভয়ে ছিল তার, কিন্তু তবুও কাউকে কিছু বুঝতে দেয়নি। কে আপনি? ছাড়ুন আমাকে, ছাড়ুন। পুরো কথা শেষ করার আগেই একটা শক্ত পুরুষালী হাত তানভীর মুখ চেপে ধরল। শক্ত হাতের মালিকটা অন্য হাত দিয়ে তার কোমল শরীরটা আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে। তানভীর নড়াচড়া কিংবা চিৎকার করার শক্তিটুকু পর্যন্ত পাচ্ছে না। এই সেই মিটিং শেষ হওয়ার পরে তানভীর ওয়াশরুমে এসেছিল চোখে মুখে পানি ছিটিয়ে নিজেকে শান্ত করার জন্য, কিন্তু হঠাৎই পিছন থেকে অচেনা কেউ একজন তাকে আক্রমণ করে বসে। অনেকক্ষণ ধরে ধস্তাধস্তির এক পর্যায়ে হঠাৎ একটা অস্পষ্ট গংনারির আওয়াজ শুনতে পায় তানভীর। মুহূর্তে সেই পুরুষালী হাত জোড়া তার মুখ এবং শরীর ছেড়ে দেয়। তানভীর দ্রুত পিছনে ঘুরে তাকাতেই তার চোখ দুটো বিস্মিত হয়ে যায়। অস্পষ্ট সুরে চিৎকার করে উঠে দু হাতে মুখ চেপে ধরেছে সে। প্রচণ্ড হতবিহ্বল হয়ে সামনে তাকাতে সে দেখতে পায় এরিস ভয়ঙ্কর রাগান্বিত দেহারবয় হাত থেকে একটা প্রকাণ্ড লোহার রড। ঘাড় সামান্য কাত করে সে নিচের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে রয়েছে। নিচে থাকতেই আরেক দফা শিউরে উঠল তানভীর। সাদা ফ্লোরে নিথর অবস্থায় পড়ে রয়েছে অগণেষ্টন আলবার্ত। তার মাথা ফেটে রক্ত গড়িয়ে পড়ে সাদা ফ্লোরের লাল তরঙ্গে রঞ্জিত হয়ে গেছে। সমস্ত মুখমণ্ডল, শরীর এবং সাদা শার্ট কালো জিন্সের রক্তে চুপচুপে হয়ে গেছে, তবে এখনও অস্পষ্ট গংরানি করেই যাচ্ছে সে। এই হাঁটু ভেঙে তার কাছে বসল। তাকে এই মুহূর্তে ভয়ঙ্কর এক সাইকোপ্যাথের মতোই লাগছে। অগণেষ্টনর দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে প্যান্টের পকেট থেকে নিজের প্রায় 2 সাইডের সোডাটা বের করে আনলো এরিস। তারপর কোনো কথা ছাড়াই সেটাকে দুভাগ করে সোজা অগণেষ্টনের 2 চোখে ঢুকিয়ে দিল। প্রচণ্ড ব্যথা তীব্র আর্তনাদ করে উঠল অগণেষ্টন। এরিস কিছুটা উঠে বসে নিজের বাম পা দিয়ে তার মুখ চেপে ধরল। এরপর ভয়ঙ্কর শীতল কণ্ঠে হিস হিস করেই বলতে লাগলো, আমার কলিজার গায়ে হাত দিয়েছিস তুই? তোর এত বড় সাহস! তোর শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ, লোমকূপ আজকে এই দুঃসাহস দেখিয়েছে। তাই তোর শরীরের প্রতিটি কোণাকে নিজ হাতে চরম শাস্তি দেব আমি। বলে অগণেষ্টনের জিহ্বা, নাক, কান, কণ্ঠনালীর শিহরণ সহ শরীরের প্রতিটি শিরা উপশিরা নিখুঁতভাবে সোডাটো করে কাটতে লাগলো এরিস। তারপর একে একে তার 2 হাত এবং 2 পা কেটে ফেল। তারপর জীবিত অবস্থায় অগণেষ্টনের সমস্ত শরীরের চামড়া উঠিয়ে ফেল। অগণেষ্টনের দেহে থেকে তখনও ক্ষীণ প্রাণ সঞ্চিত ছিল। অস্পষ্ট আর্তনাদ করতে করতে নিজের মৃত্যুর জন্য গভীর প্রতীক্ষা করছিল সে। এরই সবশেষে অগণেষ্টনের বুক চিরে কলিজা, হৃৎপিণ্ড, ফুসফুস, যকৃত সহ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বের করে নিয়ে আসলো। অগণেষ্টনের প্রাণ পাখি সেখানেই দেহ ছাড়ল। তার ক্ষতবিক্ষত শরীরটাকে প্রচণ্ড আক্রোশে বারবার কয়েক লাথি মেরে এরিসের রক্তমাখা শরীর নিয়ে উঠে দাঁড়ালো। তখন অগণেষ্টনের কতগুলো পার্টনাররা এই দৃশ্য দেখতে পেয়ে এরিসের ওপর হামলা চালাতে এগিয়ে আসলেই এরিস 2 পকেট থেকে 2টি রিভলভার বের করে 2 হাতে প্রচণ্ড দক্ষ হাতে সেগুলোকে চালাতে চালাতে তাদের একে একে মোকাবেলা করতে লাগলো। ফারহানও ঠিক সেই মুহূর্তে কোথা থেকে দলবল নিয়ে ছুটে এসে এরিসের সাথে সাথে পিস্তল বের করে সবগুলোকে গুলি ছুটতে লাগলো। গোলাগুলির আওয়াজ শুনে একে একে অগণেষ্টনের বাকি পার্টনারগুলো ছুটে এলো। বিশাল বড় ওয়াশরুম এবং সেটার আশেপাশে এরিয়ার 2 পক্ষের মধ্যে অনেকক্ষণ যাবৎ তীব্র সংঘর্ষণ চলতে লাগলো। এরিসের গ্যাংয়ের অনেকে আহত হলেও সুদক্ষত শুটাররা অগণেষ্টনের গ্যাংয়ের প্রত্যেক সদস্য ধরাশায়ী করে ফেল। তারপর প্রত্যেকে অগণেষ্টনের ক্ষতবিক্ষত মাংসপিণ্ডি সহ তার দলের আহত নিহত সকল সদস্যদের উঠিয়ে নিয়ে বাহিরে চলে গেল। মুহূর্তের মাঝে অবশিষ্ট বাকি কর্মচারীরা ফ্লোরে এবং দেয়ালে লেগে থাকা সমস্ত রক্ত ধুয়ে মুছে সাফ করে দিল। এরিস তানভীর দিকে তাকাতে দেখতে পেল তানভীর দেয়ালের এক কোণের সাথে একেবারে চেপে বসে থেকে 2 হাঁটু বুকের কাছে নিয়ে রেখে 2 হাতে কান মুখ শক্ত করে চেপে ধরে চোখ বন্ধ করে প্রচণ্ডভাবে কেঁপে কেঁপে উঠছে আর ফোঁপাচ্ছে। তার শরীর এতটাই তীব্রভাবে ঝাঁকুনি দিয়েছে যে কেউ প্রথম দেখাতেই তাকে দেখে মৃগ রোগীভাবে ফুল করবে না। এরিস তানভীর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতেই রেসিনের টেপ ছেড়ে দিয়ে তার মুখ পরিষ্কার করে নিল।
কিছুক্ষণ আগে একটা কর্মচারী তাকে নতুন একটা সাদা শার্ট এনে দিয়েছিল। এরিস সেটা গায়ে জড়িয়ে নিয়ে তানভীর দিকে এগিয়ে গেল। তানভীরকে এক ঝটকায় উঠিয়ে দাঁড় করিয়ে নিজের শক্তপোক্ত বুকের মধ্যে আঁচড়ে ফেল। তানভীর তখনও ভয়ঙ্করভাবে কাঁপাকাঁপি করেই যাচ্ছে। এই সেদিকে তাকাতেও তার ভীষণ ভয় করছে। তার কেন যেন মনে হচ্ছে ঠিক এরকম দৃশ্য সে আগেও কখনো কোথাও দেখেছে, কিন্তু কোথায় দেখেছে তার ঠিক এভাবে কিছুই মনে পড়ছে না। এরিস তানভীর দিকে স্থির দৃষ্টি তাকিয়ে হিমশীতল কণ্ঠেই বলল, ইটস জাস্ট এ ট্রেলার বেভ। আমার কলিজার দিকে যে তাকাবে, হাত দিবে, তার ঠিক এরকম পরিণতি হবে। তানভীর অনেক কষ্টে সাহস সঞ্চয় করে নিজের শুকিয়ে কাঠ হয়ে যাওয়া গলায় ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে উচ্চারণ করলো, আপনি মানুষ মানুষ না, ইউ আর এ মনস্টার। তানভীর এহনের কথায় এরিস ক্রোধ সমাপ্ত আকাশ ছুঁয়ে গেল যেন। মুহূর্তেই শান্ত চেহারাটা আগের চিরাচিরিত সেই হিংস্র পৈশাচিক রূপ ধারণ করলো। তানভীরকে শক্তভাবে চেপে ধরে তাকে ঝাঁকিয়ে চিৎকার করে বলে উঠল, ইয়েস, আই অ্যাম এ মনস্টার, বাট আই অ্যাম নট এ টিচার লাইক ইউ। তানভীর অবাক নয়নে এরিসের পানে তাকে জিজ্ঞাসা করলো, কি চিট করেছি আমি? এরিস ফিসেল হেসে বলল, জানতে পেরে যাবে খুব তাড়াতাড়ি। জানতে পেরে যাবে কি চিট করেছিলে তুমি। নিজের করা কৃতিকর্মের শাস্তি পাওয়ার জন্য তৈরি হয়ে যাও। শ্বেতা মুবাসিরা, আর তার শুরু হবে ঠিক এখন থেকেই। কথাটা বলে আচমকা ঝড়ের গতিতে তানভীর কমল গোলাপি ঠোঁট দ্বারা নিজের লালচে বাদামি পুরুষালী উষ্ণ ঠোঁট জোড়া ডুবিয়ে দিল এরিস। মুহূর্তের মাঝে কেঁপে উঠল তানভীর। প্রথমে প্রচণ্ড হতবিহ্বল হয়ে পড়ল, পরক্ষণে ছটফট করে নিজেকে ছাড়াতে নিলেই এরিস আরও শক্ত করে তাকে নিজের সাথে পেঁচিয়ে ধরে। এতে তানভীর নড়তে পর্যন্ত পারে না। ধীরে ধীরে এরিসের ঠোঁটের স্পর্শ তীব্র থেকে তীব্রতর হয়। তার দুরন্ত রাশি বিষাক্ত দর্শনের ক্ষত বিক্ষত হয় তানভীর নরম কমল অধরজোড়া। শ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হতে থাকে। সে অস্পষ্ট আর্তনাদ করে থাকলেও এরিসের তাতে ভ্রুক্ষেপ হয়নি। নিজের সমস্ত রাগ ক্ষোভ কষ্ট যেন আজকে তানভীর ঠোঁটের ওপর ছেড়ে ফেলবে সে। প্রায় 10 মিনিট পরে তানভীর ঠোঁটে রক্তাক্ত ক্ষত বিক্ষত করে ক্ষান্ত হলো এরিস। ছাড়া পেতে জোরে জোরে অনেকক্ষণ যাবৎ নিঃশ্বাস নিয়ে নিজের ঠোঁট জোড়া দু হাতে চেপে ধরল তানভীর। তার দু চোখ ছাপিয়ে অঝোর ধরা অশ্রু বইতে থাকলো। সে ঘৃণা এবং ক্ষোভ ভরা দৃষ্টিতে এরিসের দিকে তাকিয়ে থেকেই বলে উঠল, ইউ ব্লাডি ডিমন, আই হেট ইউ। আজকের পর থেকে আমি আর আপনার অফিসে কাজ করব না, আর আর দেখে নিব আপনাকে আমি। বলে কাঁদতে কাঁদতে ছুটে বেরিয়ে যায় তানভীর। এরিস নিজের ঠোঁটের কোণা থেকে রক্তটা মুছে নিয়ে একটা শয়তানি হাসিতে বিড় করে হাঁকসি স্বরে বলতে থাকে, এইটুকুতেই হাঁপিয়ে গেলে মাই অ্যাডিকশন। তোমার জন্য যে আরও কত ভয়ানক শাস্তি অপেক্ষা করছে সেগুলোকে ফেস করতে হবে না। গেট রেডি ফর ইউর ফিউচার সারপ্রাইজেস মাই ফাকিং অ্যাডিকশন।